সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 920তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ রাকিবুল ইসলামের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে স্বামী নিজের হাতে বউকে দিলেন 5 বিয়ে। এক স্বামী নিজে সাক্ষী থেকে নিজের হাতে তার বউকে 5টা বিয়ে দিয়েছে। জীবনের গল্পের অনুষ্ঠানে বন্ধু এমন সব গল্প পাই মাঝে মাঝে আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে এবং জীবনের মানুষের বাস্তব জীবন গল্প পড়ে একটা বাস্তব সত্য কথা বলি। প্রিয় বন্ধুরা, এই জীবনে আপনি যতদিন একা থাকবেন ঠিক ততদিন ভালো থাকবেন। খুব বেশি প্রয়োজন না হলে কারোর সাথে সম্পর্ক তৈরি করবেন না। খুব বেশি প্রয়োজন না হলে কারোর সাথে কথাই বলবেন না। এই দুনিয়াতে আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন আপনি ঠিক ততটাই বিপদে পড়বেন। ঠিক যতটা একা থাকবেন ততটা ভালো থাকবেন। কথাগুলো কেন বললাম, আপনি রাকিবুল ইসলামের জীবনের গল্পটা শুনেন, গল্প শোনার পরেই বুঝবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে রাকিব ভাইকে রকিবুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম রকিবুল ইসলাম রাকিব, মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব আমার নাম। আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয় জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি আর আমার মা আছে। চট্টগ্রাম শহরের কোনো এক বস্তিতে আমার জন্ম। বস্তির মধ্যে বস্তির ছেলেফেলেদের সাথে আমার মায়ের সাথে ছোটোবেলা থেকে আমার বেড়ে ওঠা। আমি খুব খেয়াল করে দেখতাম সকালে ফজরের আজান দেওয়ার আগে আমার মা গোসল করার জন্য প্রস্তুতি নিত। গোসল করে আমার মা রান্নাবান্না করতো। রান্নাবান্না শেষ করে টিফিন বক্সে খাবার ঢুকিয়ে সূর্যের আদো আলো যখন দুনিয়াতে এসে পড়তো ঠিক সেই মুহূর্তে আমার মা টিফিন বক্স হাতে গার্মেন্টসের কাজে চলে যেত। আমার মা পেশায় ছিল একজন গার্মেন্টস কর্মী। আমার মা গার্মেন্টসে চাকরি করতো এবং বস্তির ওই মানুষের সাথে আমার ছোটোবেলার দিনগুলো আস্তে আস্তে কাটতে থাকে। আমি যখন একটুখানি বড় হই তখন আমার মাকে জিজ্ঞেস করি যে মা, আমার বাবাকে, কিন্তু সেই মুহূর্তে জানতে পারে আমার মা নাকি কোনো এক রিক্সা ড্রাইভারের সাথে রিলেশন করে, সম্পর্ক করে এবং সম্পর্কের পরে ওই রিক্সা ড্রাইভার আমার মাকে বিয়ে করবে এই প্রলোভন দেখিয়ে আমার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করে। শারীরিক সম্পর্কের সূত্র ধরে যখন আমার মায়ের পেটে আমি আসি ওই মুহূর্তে আমার মা যে বাসায় থাকতো ওই বাসার জমিদারকে বলে যে ওই ছেলের সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ও আমাকে বলেছে বিয়ে করবে, এখন আমার পেটে বাচ্চা আছে, আমাকে বিয়ে করতে বলেন। এলাকার লোকজন যখন আমার ওই কথিত বাবাকে ধরে আমার মাকে বিয়ে করার জন্য, ওই সময় আমার ওই বাবা নাকি রিক্সার গ্যারেজ পালিয়ে যায় এবং এরপর থেকে আমার ওই বাবাকে আর খুঁজে পাওয়া যায় না। আমার মায়ের পেটের ওই বাচ্চা আমি তখন অনেক বড় হয়ে গিয়েছিলাম, যার কারণে আমার মা আর আমাকে নষ্ট করতে পারেনি। এক পর্যায়ে আমি দুনিয়াতে চলে আসি। আমার মায়ের গ্রামের বাড়ি ছিল চট্টগ্রাম থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে। আমার যে দাদা দাদি ছিল তারাও ভীষণ গরিব ছিল, এতটাই গরিব ছিল আমার মায়ের পক্ষে সেখানে ফিরে যাওয়া কোনো অবস্থায় সম্ভব হলো না। আমি আসার পরে আমার ওই বস্তির মানুষরা তখন একটু একটু করে আমার মাকে সাহায্য করতে শুরু করে। যে যার মতো করে খাবার দাবার এটা ওইটা একটু একটু আমার মাকে দিত এবং আমার মা এগুলো দিয়ে খুব কষ্ট করে আমাকে আস্তে আস্তে করে বড় করে। আমি যখন মোটামুটি বড় হয়ে যাই, আমার জীবনে কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। আমি কোনো স্কুলে পড়াশোনা করিনি এবং স্কুলে পড়াশোনা করার মতো কোনো সৌভাগ্য আমার হয়নি। যদিও একবার আমার মা আমাকে স্কুলে ভর্তি করিয়েছিল, কিন্তু এরপরে আমি সেখানে পড়াশোনা করতে পারিনি। আমার মা আমার জন্য এতটাই কষ্ট করে যে কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। একদিন আমার এটুকুন মনে আছে, অনেক বৃষ্টি রাত তখন প্রায় গভীর হয়ে গেছে। আমি তো আর ছোটো মানুষ, গড়ির সময় জানি না। আমি তখন একবার বারান্দায় যাই, একবার ঘরে আসি, মা কেন আসে না। মা তখন রাত প্রায় 3টার দিকে ঘরে আসে এবং ঘরে আসার পরে আমি দেখলাম যে আমার মায়ের পরনে যে কাপড়টা আছে কাপড়টা ছিঁড়া এবং মায়ের মুখের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত চিহ্ন পড়ে আছে। আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা, কী হইলো, তুমি এরকম, তোমার গায়ে রক্ত কেন, কাপড় ছিঁড়া কেন, তুমি তো রাতের বেলায় কেন আসছো? মা আমাকে বলে গার্মেন্টস থেকে আসার সময় দেখি রাস্তার পাশে 5-6টা কুকুর বসে আছে এবং ওই কুকুরগুলো আমাকে কামড়াতে ধরছে। আমি তখন বললাম, কুকুরে তোমাকে কামড় দিয়েছে? মা বলে, কুকুর আমাকে কামড় দিয়েছে। এবং এরকম কুকুর প্রায় মাঝে মাঝে আমার আম্মাকে কামড়াতো।
আমি ছোট মানুষ ছিলাম, তো তখন মনে করতাম আসলেই সম্ভবত এগুলো কুকুর ছিল, কিন্তু বড় হয়ে জানতে পারি এগুলা মানুষরূপী কুকুর ছিল। মানুষরূপী কুকুরের কামড় খেয়েও আমার মা রাত বেরাতে গার্মেন্টস চালিয়ে আমাকে আস্তে আস্তে করে বড় করে। আমি যখন মোটামুটি একটু বড় হই তখন আমি চিন্তা করি আমার মাকে আমি এই গার্মেন্টসের জীবন থেকে মুক্তি দিব। যদিও আমার বাবার কোনো পরিচয় নেই আমার কোনো ভোটার আইডি কার্ড, নেই আমার কোনো জন্ম সনদ। আমি তখন থেকে পরিকল্পনা করতে থাকি যে আমার মাকে আমি যেভাবেই হোক একটা ভালো জীবন দিব এবং এই গার্মেন্টস কর্মী থেকে আমি আমার মাকে মুক্ত করব। ওই সময় আমার মা মোটামুটি অনেকটা ক্লান্ত হয়ে গেছে, আগের মতো গার্মেন্টসে কাজ করতে পারে না এবং গার্মেন্টসে কাজ করতে গেলে আগের মতো কাজের স্পিরিট থাকে না, যার জন্য সুপারভাইজারদের বকা শুনতে হয়। আমার মা মাঝে মাঝে বাড়িতে এসে সবসময় কান্নাকাটি করে। তো আমাকেও বস্তির এলাকার অনেকে আমাকে তখন থেকেই বলতো আমি জারদ সন্তান, মানে আমার বাবার পরিচয় নেই। তো যাই হোক, এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি আবার ওই বস্তিতে যে চলাফেরা করতাম, বস্তি ছেলেদের সাথে চলতাম, আমি তখন আমার হেয়ার স্টাইলটা খুব ভালো করতাম এবং পোশাক আশাক মোটামুটি অনেক ভালো পরতাম, চুল অনেক লম্বা রাখতাম, কালো চশমা পরতাম, জিন্স প্যান্ট পরতাম, মোটামুটি অনেকটা স্টাইলিশ চলাফেরা করতাম এবং সবার সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এলাকাতে। এরকম করে আমি দেখতে শুনতে অনেকটা সুদর্শন ছিলাম, যথেষ্ট লম্বা এবং ফর্সা ছিলাম। শুনেছিলাম আমার মায়ের মুখে, আমি তো কখনো বাবাকে দেখি নাই, কিন্তু আমার মা বলেছিল আমার বাবাও নাকি দেখতে অনেক লম্বা ছিল, ফর্সা ছিল এবং দেখতে শুনতে অনেকটা ভালো ছিল। যাই হোক, পরে অনেকটা বড় হয়ে যাওয়ার পরে তখন আমার মা গার্মেন্টসে চাকরি করে। আমি প্রথমে গার্মেন্টসে চাকরি করার জন্য ঢুকলাম। তো আমার আম্মা আমাকে মানা করেছে, বলো প্রয়োজন হয়, তারপরেও আমি মায়ের সাথে যখন গার্মেন্টসে চাকরিতে ঢুকলাম, মেয়েদের জ্বালায় আমি গার্মেন্টসে চাকরি করতে পারিনি। আমাকে প্রচুর রকমের বিরক্ত করতো এবং তাদের ওই বিরক্তির সূত্র ধরে একটা সময় আমি গার্মেন্টসের চাকরি ছেড়ে দিলাম। গার্মেন্টসের চাকরি ছেড়ে দেওয়ার পরে ওই সময় সিডি ক্যাসেট বেরোয়েছিল, মানে বিসিডির পরে সিডি বেরিয়েছিল। তো আমি একটা সিডি দোকানে, যেহেতু আমি একটু স্টাইলিশ ছিলাম, চুল বড় ছিল, অনেকটা মডেলিংয়ের মতো চলাফেরা করতাম, সেখানে এক দোকানদার আমাকে চুইস করলো যে ওনার ওই সিডি ক্যাসেট দোকানে উনি আমাকে রাখবে। কারণ এমন ছেলে থাকলে অনেকেই আসে সিডি ক্যাসেট কিনে। আমাকে তখন ওই দোকানে চাকরিতে নিয়োগ দেওয়া হলো। তো আমি তখন চিন্তা করলাম গার্মেন্টসে চাকরি করার চেয়েও এখানে চাকরি করাটাই ভালো। পরে আমি ওই বিসিডি দোকানে চাকরিতে ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার পরে আমি তখন টিভির মধ্যে ওই যে বিসিডি লাগিয়ে অনেক গান দেখতাম, মানে সিডি ক্যাসেটে অনেক গান দেখতাম। মডেলিং করার ভিতরে আমার তখন এক ধরনের নেশা ঢুকে যায় যে আমি একজন মডেলিং করব, মানে মডেলিং করবো আমাদের এলাকাতে। মানে আমাদের ওই বস্তিতে আরেকজন ছেলে আছে, তিনি ঢাকায় থাকে এবং সেও বস্তি থেকেই উঠে গেছে, ওখানে মডেলিং করে, বিভিন্ন শিল্পীদের গানের সাথে মানে মডেলিং করে। তাই আমারও তখন মনের ভিতরে ইচ্ছা জাগলো যে আমি মডেলিং করব বা মডেল হব। তাই এরকম করে ইচ্ছা যারা মনের ভিতরে জাগলো, কিন্তু তেমন কোনো ভালো মানে পরিচালক বা ভালো ডিরেক্টরের সাথে আমার ভালো কোনো সম্পর্ক নাই। বাট এরকম করে লোক খুঁজতেছি, কোথায় একটা ভালো মানুষ পাওয়া যায় তাকে ধরবো এবং তার মাধ্যমে আমি মিডিয়াতে যাব, সেখানে আমি মডেলিংয়ের কাজ করবো, জাস্ট মডেলিং হব। কোনো সিনেমার হিরো হওয়া এরকম কোনো বড় ইচ্ছা আমার ছিল না, শুধু মডেলিং করব, গানের সাথে ওই ইচ্ছাটাই আমার মনে জাগলো। এবং সেটাও শুধুমাত্র আমার দোকানে বিসিডি ক্যাসেট বিক্রি করার পরে আমার এই স্বপ্নটা উজ্জীবিত হলো। এমন করতে করতে সময়গুলো কাটাচ্ছিলাম, অনেকগুলো দিন কেটে গেল, বাট এরকম কোনো কিছুই আমি পাই না। একদিন হঠাৎ করে আমার ক্যাসেটের দোকানে, মানে আমার বিসিডির দোকানে একটা মেয়ে আসলো, মানে ওর বাড়ি হচ্ছে কুমিল্লাতে, নাম ছিল নুসরাত জাহান। তাই আইসা আমাকে বলতেছে যে একটা ক্যাসেট চাইলে আমার কাছে, শরীফুল ইসলামের একটা ক্যাসেট, মানে সিডি ক্যাসেট। আমি তখন ক্যাসেটটা বের করে দিলাম, সিডিটা দিলাম। দেওয়ার পরে মেয়েটা তখন সিডিটা নিয়ে যাচ্ছে, দিয়ে আমাকে বলতেছে যে ভাই আমি 2 দিন পরে দিয়ে যাব, মানে এটা বলো, মানে ভাড়াই দিয়েছিলাম আর কি, 2 দিন পরে দিয়ে যাব। তো জিজ্ঞেস করলাম বাসা কই, মানে ঠিকানা তো লাগবে, ঠিকানা সব কিছু লিখলাম। সে আমাকে 20 টাকা দিয়ে গেল, মানে 2 দিনের জন্য ক্যাসেটটা ভাড়া নিল 20 টাকায়। বাট 2 দিন পার হয়ে গেল, এই মেয়েটার আসে না। যখন আসে না, তো আমাদের তো আবার হিসাব আছে যে কোন ক্যাসেটটা কদিনের জন্য ভাড়া হয়ে গেল, ক্যাসেটটা ফিরে আসছে কি না, ওই হিসাবটা করতে গিয়ে আমি দেখি যে কী ব্যাপার, মেয়েটা তো আমাকে ক্যাসেটটা দিল না। 3 দিন পরে আমি তখন বিকেলবেলা মালিককে বললাম যে ক্যাসেট তো একটা ফিরে আসে নাই, এটার খোঁজখবর করার জন্য আমি যাই। পরে আমি ওই বস্তির মেয়েটা যে বাসায় থাকতো ওই বাসায় গিয়েছি, মানে ওই গলিতে গিয়েছি। যাওয়ার পরে দেখলাম মেয়েটা নাই। জিজ্ঞেস করলাম কোথায়, বলে গার্মেন্টসে গেছে, গার্মেন্টসে চাকরি করে। তো গার্মেন্টসে চাকরি করে। তো আমার বিসিডি নিয়ে আসছে, বাড়িওয়ালাকে বললাম, মানে জমিদারকে, আমরা তো চিটংয়ের ভাষায় জমিদার বলি, জমিদারকে বললাম। জমিদার বলে ঠিক আছে, মেয়ে যদি আসে তাইলে আমরা এই ক্যাসেট নিয়ে পাঠাই দিব বা মেয়েরে বলবো। তো রাত্র প্রায় 10:30টার দিকে, আমরা 11টায় দোকান বন্ধ করি, 10:30টার দিকে মেয়েটা তখন আসছে। আসার পরে আমার বলতেছে যে আপনি ক্যাসেটের জন্য আমার জমিদারের কাছে গিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ গিয়েছিলাম। বলে নেন আপনার ক্যাসেট নেন।
তো আমি বললাম যে আপনি কি রাগ করছেন? বলে না, রাগ করবো না তো, গার্মেন্টসে চাকরি করি তো এখন কি করব, মনে টাইম পাইনি আর কি, ধরেন আপনি গ্যাসেটটা নিয়ে যান, এবং একদিন বেশি রেখেছি তো আরও 10 টাকা আমাকে দিল। এবং ওই মেয়ের সাথে কথা বলতে বলতেই তখন বৃষ্টি নামছে, মানে বৃষ্টি নামলো, মুষলধারে বৃষ্টি। মেয়ে কিন্তু আবার ছাতা নিয়ে আসে নাই। তো আমি বললাম, একে তো অন্ধকার রাত্রি, এর উপরে আবার আপনি ছাতা নিয়ে আসেন নাই, বৃষ্টি, এখানে একটু বসেন, বৃষ্টি কমলে যাইয়েন, কারণ আপনাদের ওই রাস্তাঘাটগুলো ভালো না, অন্ধকার রাস্তাঘাট, আবার রাত্রে 10:30 বাজে, হয়তো আপনার কোনো বিপদ হতে পারে, আপনি এই সময় যাইয়েন না। মেয়ে তখন আমাকে বলতেছে না না চলে যাব। আমার ওই যে দোকানদার ছিল আর কি, যিনি আমার দোকানের মালিক ছিল, তিনিও তখন বলতেছে না না এরকম বৃষ্টির শুয়ে ভিজে ভিজে আপনি যায়েন না, আপনি হয়তো অসুস্থ হয়ে গেলে কালকে তো আপনি গার্মেন্টসেও যেতে পারবেন না, আপনি যাওয়ার দরকার নেই। তো মেয়েটা তখন আর গেল না, না গিয়ে ওখানে বসে আছে। বসে থাকতে থাকতে আমি তখন মেয়ের সাথে একটু একটু করে কথা বলতে শুরু করি। আমি জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায়? বলে কুমিল্লাতে। তো মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, মানে লম্বা ফর্সা, মানে মোটামুটি দেখার মতো একটা মেয়ে ছিল। পরে আমি বললাম যে আপনি সুন্দরী একটা মেয়ে, দেখতে শুনতে এতটা ভালো, আপনি গার্মেন্টসে চাকরি করেন, বিষয়টা কেমন দেখা যায় না? পরে মেয়েটা আমাকে বলতেছে আপনিও তো দেখতে শুনতে একদম নায়কের মতো, মনে হয় যেন বলিউডের নায়ক, আপনি একটা সিডি ক্যাসেট দোকানে চাকরি করেন, এটা কি ঠিক? প্রশ্নটা তখন আমার, মানে মেয়ের উত্তরটা তখন আমার একদম হৃদয় স্পর্শ করে গেল, যে আরে ওই তো আমাকে ঠিক কথাই বলছে, যে আমার মতো দেখতে শুনতে এত সুদর্শন একটা ছেলে, আমি সিডি ক্যাসেট দোকানে চাকরি করি। আমি তখন বললাম হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আসলে কোনো কিছু করার নাই, এটাই হয়তো আমার ভাগ্যকুলে আমি এখন চিঠি দোকানে চাকরি করতেছি। পরে আমাকে বলে তাহলে ভেবে নেন এটাও আমার ভাগ্যকুলে আমি গার্মেন্টসে চাকরি করি। আমি তার সাথে কথায় আর পেরে উঠলাম না। পরে অনেকক্ষণ ধরে তার সাথে কথাবার্তা বললাম, যেতে যেতে একটা সময় মেঘ থেমে গেল, মানে বৃষ্টি থেমে গেল। পরে আমি বললাম যে নুসরাত আপা কিছু না মনে করলে আপনার ফোন নাম্বারটা কি একটু দিয়ে যাবেন? যদি দিয়ে যান তাহলে আপনার নাম্বারটা আমার জন্য একটু ভালো হয়। পরে আমাকে বলে কেন? আমি বললাম যে এমনিই বললাম আর কি। তা আমার নাম্বারটা দিয়ে গেল, মেয়েটা তখন চলে গেছে। এভাবে 20-25 দিন পরে হঠাৎ করে চট্টগ্রামের একটা মিউজিক প্রোডাকশনের সাথে আমার হঠাৎ করে পরিচয় হয়। যদি আমি এরকম লিঙ্ক খুঁজতেছিলাম, তিনি তখন আমার সাথে কথাবার্তা বলে আমাকে বলে যে ঠিক আছে আপনাকে আমি নিব, মানে একটা নতুন গানের সাথে আমাকে মডেলিং হিসাবে নিবে, কিন্তু ওনার একজন ভালো নায়িকা দরকার। আমাকে বলে আমার তো ভালো নায়িকা নাই, যদি একটা ভালো নায়িকা আপনি ম্যানেজ করে দিতে পারেন তাহলে আমি আপনাকে নিব, এটা আমাকে বললো। তখন আমি ভালো মডেলিং নায়িকা কোথায় পাবো? না হঠাৎ করে আমার তখন ওই নুসরাত জাহান মেয়েটার কথা মনে পড়ছে। আমি তখন বললাম যে একটা মেয়ে আমার কাছে আছে, কিন্তু মেয়েটা মডেলিং কখনোই করে নাই, আপনি কি তাকে নেবেন কি না? বলে মেয়ে দেখতে কেমন? আমি বললাম হ্যাঁ মেয়ে দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে দেখার মতো মেয়ে, এক কথায় দেখলে যে কেউ পছন্দ করবে। পরে আমাকে বলে তাহলে তো ভালোই, সমস্যা কী? মেয়ে যদি দেখতে শুনতে ভালো হয় তাহলে আমি তাকে শিখিয়ে নিব, মানে আমি তাকে মডেলিং শিখাবো, কোনো সমস্যা নাই, আপনি মেয়েকে নিয়ে আসেন, এই কথা আমাকে বললো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো পরের দিনে দোকানে এসে আমি তখন মেয়েটাকে কল দিলাম, অ্যান্ড ভাগ্যিস ওই মেয়েটা ওই দিন গার্মেন্টসে যায় না, বাসায় আছে। পরে আমি বললাম আমি একটু আপনার বাসায় আসবো নাকি আপনি আমার দোকানে আসবেন? বলে না আমি আপনার দোকানে আসি। পরে আমি চিন্তা করলাম দোকানে আবার এখানে আমার জাহাঙ্গীর ভাই আছে, মানে দোকানের মালিক, এখানে ডেকে নিয়ে আসলে আবার কি হয় না হয়, উনি আবার কি বলে। তাই আমি বললাম একটা কাজ করেন আমি আপনার বাসায় আসি। তো জোর করে আমি তার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে ওখানে দেখলাম আরও 3-4টা মেয়ে আছে একসাথে, ওরা গার্মেন্টসে চাকরি করে, সবাই একসাথে থাকে। পরে আমি এটাকে বললাম যে পুরো ঘটনাটা খুলে বললাম যে এমন এমন ঘটনা। মেয়ে তো শোনার পরে খুব খুশি হয়ে গেছে, মানে ওর ভিতরেও একটা ইচ্ছা ছিল যে এরকম মডেলিং করবে আর কি, ওর ভিতরেও এরকম একটা ইচ্ছা শক্তি আসলে সব মেয়েদের মাঝেই থাকে, ওর ভিতরে একটা বেশি ছিল। ও আমাকে বলো ভাই আমি করবো, প্লিজ তাহলে আমাকে নিয়ে যান। পরে আমি আমার ওই পরিচালককে কল দিলাম, কল দিয়ে বললাম মেয়ে তো রাজি আছে। তুমি আমাকে বলে ঠিক আছে তাহলে আপনি কালকে নিয়ে আসেন। পরে চিন্তা করলাম কালকে তার আবার গার্মেন্টস খোলা, কালকে নিয়ে যাব, তার গার্মেন্টস একদিন গ্যাপ যাবে, আজকেই নিয়ে যাই। পরিচালককে রিকোয়েস্ট করলাম যে আমি আজকেই নিয়ে আসি, আপনি আজকেই দেখেন। বল আচ্ছা ঠিক আছে নিয়ে আসে। পরে আমি ওই পরিচালকের অফিসে মেয়েটাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে পরিচালক দেখলো, দেখা বলতেছে হ্যাঁ ও তো মডেলিং হিসাবে পারফেক্ট, ওই মডেলিংয়ের ড্রেস পরলে ওরা খুব সুন্দর লাগবে, ঠিক আছে তাহলে আমরা কবে শুটিং শুরু করে আপনাকে জানাবো। এমন করে তখন শুটিংয়ের ডেট হলো, এবং আমরা কিন্তু এই শুটিংয়ের জন্য কিছু টাকা উল্টা আমরাই দিয়েছিলাম আর কি। উনি আমাকে বললো প্রথমে পরিচিত হওয়ার জন্য নিজেদের কাছ থেকে কিছু টাকা দিতে হয়, পরে আস্তে আস্তে পরিচিত হলে সবাই টেনে নেয়। তো যাই হোক আমাদের নিজেদের খরচে আমরা তখন ওই মডেলিংয়ে কাজ করি, কিন্তু এই মডেলিংয়ে কাজ করে আমরা কিন্তু একটা টাকাও পাইলাম না। ওই মেয়েরও কয়েকদিন গার্মেন্টস ছুটি হয়েছে, মানে কয়েকদিন গার্মেন্টসে যেতে পারে না, আমিও ঠিকমতো দোকান চালাইতে পারি নাই, কিন্তু ওখান থেকে কোনো বেনিফিট কিন্তু পাওয়া যায় না। বেনিফিট না পাইলেও ওই লাইনটা সম্বন্ধে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, এবং সব লেভেলের মানুষের সাথে, মিডিয়ার মোটামুটি সব মানুষের সাথে আমার মোটামুটি কথোপকথন, চলাফেরা বা এরকমভাবে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে।
এইভাবে সময়টা যখন কাটতে শুরু হলো, এক পর্যায়ে এই মেয়েটা নুসরাত তখন আমার দোকানে সবসময় আসে, সিডি ক্যাসেট নেয়। এমন করতে করতে ওই যে একটা মিউজিক করেছিলাম, সেটার পর থেকে মেয়েটার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ভালো একটা সম্পর্ক তৈরি হয়, আমার সাথেও সবসময় কথাবার্তা বলে। একটা মানে ভালো একটা রিলেশনের মধ্যে আমি তখন চলে আসি। তো এই মেয়েটা গার্মেন্টসে চাকরি করে, সবাই থেকে বিরক্ত করে, ডিস্টার্ব করে, বা যেহেতু সুন্দরী তার অনেক সমস্যা হয়। অ্যান্ড আমার কাছে তখন কেন জানি মনে হলো যে মেয়েটাকে আমার ভালো লাগে, এবং ওই ভালো লাগা থেকে ওর সাথে আমি একটা নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলাম। মানে ওর সাথে আমি একটা সম্পর্কে জড়ালাম, প্রেম ভালোবাসার সম্পর্ক। এবং সম্পর্কের সূত্র ধরে আস্তে আস্তে করে আমার ভিতর হঠাৎ করে কেন জানি মনে হলো মেয়েটা তো দেখতে অনেক সুন্দরী, এবং যদি আমি ভবিষ্যতেও কোনো মিউজিক ভিডিওতে কাজ করি তাহলে আমি তাকে নায়িকা হিসেবে নিতে পারবো। এবং ওকে নায়িকা হিসেবে নেওয়ার কারণেই তো আমার একটা কাজ হয়েছে। এবং এই মেয়েটা যদি আমার সাথে থাকে তাহলে ভবিষ্যতে আমি আরও বেশি কাজ পাবো, যার জন্য আমি তাকে বিয়ে করে ফেলবো। তখন কিন্তু আমি রিলেশনে আসি, এবং রিলেশন থেকে আমি পরিপূর্ণ তাকে বিয়ের জন্য প্রস্তাব করি যে আমি তোমাকে বিয়ে করব। এবং একটা পর্যায়ে ও মানে রাজি হয় না, এমন একটা অবস্থা। আমার মা তখন একটু অসুস্থ, মানে মা একটু অসুস্থ, মায়ের পেট ব্যথা, অনেক অসুস্থ। মা গার্মেন্টসও তখন ঠিকমতো গার্মেন্টসও করতে পারে না। তো এক পর্যায়ে মেয়ে তখন রাজি হয়ে গেল, মানে নুসরাত রাজি হলো। এবং রাজি হওয়ার পরে চট্টগ্রামের লাল চায়ের বিয়ে যেটাকে বলে আর কি, মানে লাল চা আর বেলা বিস্কুট ওই সময় ছিল, লাল চা আর বেলা বিস্কুটের বিয়ে আমি তখন নুসরাতকে বিয়ে করি। তো বিয়ে করার পরে ও তখন আমার বউ ওই মেয়েগুলোর সাথেও থাকতো। আমি তখন মাঝে মাঝে ওর বাসায় যাইতাম, ওর সাথেও থাকতাম, দোকানেও থাকতাম। মা তখন এই বিষয়টা কিন্তু জানতো না যে আমি নুসরাতকে বিয়ে করেছি। এরকম করে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে দোকানে 9টার দিকে আমি দোকানে বসে আছি, আমাদের এলাকা থেকে কয়েকটা ছেলে দৌড়ে এসে বলতেছে আমার মা নাকি প্রচণ্ড বমি করতেছে। তো প্রচণ্ড বমি করতেছে, কেন বমি করতেছে? আমি তখন দৌড়ে গেলাম বাসায় যাওয়ার পরে দেখি বমির সাথে সাথে আমার মায়ের রক্ত বেরোতে আসে, মুখ থেকে রক্ত বেরোচ্ছে। কী ব্যাপার, রক্ত কেন বেরোচ্ছে? আমি তখন মাকে ধরাধরি করে তাড়াতাড়ি করে মাকে হসপিটালে নিয়ে গেলাম। এবং হসপিটালে ভর্তি করালাম। ডাক্তার তখন অনেকগুলো পরীক্ষা দিল যে পরীক্ষাগুলো করতে হবে। পরের দিন তখন পরীক্ষাগুলো করলাম। তো পরীক্ষাগুলো করার পরে রিপোর্ট যে আসলো, রিপোর্ট খুব একটা ভালো আসলো না। তারপরেও ডাক্তার কিছু ওষুধ দিল, বললো যে এগুলো কন্টিনিউ করেন এবং দেখেন কি হয়। পরে আমি এগুলোর জন্য আমার মারে আবার বাসায় নিয়ে আসলাম। আসার পরে মাকে তখন মেডিসিনগুলো খাওয়াচ্ছি যে আস্তে আস্তে দেখা যাক কী হয়। এমন করতে করতে আমার সিডি গ্যাসের দোকানে এর 2 দিন পরে সজীব নামের এক ছেলে, ওই সজীব আর কি, খুব ভালো একটা সম্পর্ক। ওর বাবার আবার ওই অনেক দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে। মানে আমাদের বস্তিতে না, আমাদের বস্তি থেকে মোটামুটি অনেক দূরেই একটা আবাসিকের ছেলেটা থাকে আর কি। ওর বাবার বাড়ি আছে, অনেক বড় লোক। এই ছেলেটার সাথে আমার একটা ভালো সম্পর্ক, মানে মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক। আমার এখান থেকে সিডি ক্যাসেট নিয়ে যায়, ওইভাবে সম্পর্ক। একদিন হঠাৎ করে ওর এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম যে সজীব নাকি বিষ খাইছে, এবং বিষ খাইছে, হসপিটালে আছে। তা আমি তখন হঠাৎ করে চিন্তা করলাম, আরে আমার আম্মা অসুস্থ, ওই ছেলেটা অসুস্থ। মানে একদিন হঠাৎ করে মনের ভিতরে জাগলো আর কি যে ছেলেটার একটু দেখবো। তা আমি একদিন মিষ্টি টিষ্টি মানে আপনার ফল ফ্রুট নিয়ে ছেলেকে দেখার জন্য হসপিটালে গেলাম। দেখলাম যে ছেলের বাবা মা দুজনেই আছে, এবং সজীব আমি যাওয়ার পর আমার জড়ায় ধরছে, কান্নাকাটি শুরু করছে। তো এর বাপ্পারে গেলাম কী হয়েছে, বলে এক মেয়ের সাথে সম্পর্ক ছিল, এখন এই মেয়েটা ওরে আজকে ওর সাথে ভালো কথা বলে, কালকে খারাপ কথা বলে, আজকে বিয়ে করবে বলে কালকে ছেঁকা দেয়। এরকম করতে করতে এই মেয়েটা ওর জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে, পরিপূর্ণভাবে জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার ছেলেটা পড়াশোনা করতো, পড়াশোনাও বন্ধ, এখন এরকম রাস্তায় ঘোরাফেরা করে পাগল হয়ে গেছে। এবং শেষ পর্যন্ত মেয়েটার টেনশন ডিপ্রেশন নিতে না পেরে আমার ছেলেটা বিষ খেয়ে ফেলছে। তখন আমি চিন্তা করলাম যে হায় হায়। আমার তখন বললাম যে আঙ্কেল ঠিক আছে, দেখা যাক কী হয়, আমার দোকানে পাঠাইন, বৈশা কথাবার্তা বলে একটু সান্ত্বনা দিয়ে দিব। এদিক দিয়ে কিন্তু আমার অবস্থা খুব খারাপ, আমার অবস্থা মোটেও ভালো না। অ্যান্ড এই সময় সজীব তখন আমার দোকানে আসে, আইসা কান্দাকাটি করে, ভাই আমার অবস্থা ভালো না, এবং আমি রিলেশন করেছি, ওই আমার সাথে আজকে এটা করে কালকে ওটা, আমি মেয়েরে ছাইড়ে দাও, ওরে ছাইড়ে দিয়া তুমি অন্য কিছু একটা করো, ওই মেয়েরে বাদ দাও। পরে আমারে বলে ভাই আমি ওই মেয়েরে বাদ দিলে আমার অন্য একটা মেয়ে লাগবো, যে মেয়েরে ধইরা আমি ওরে ভুলতে পারবো, এছাড়া তো আমি ওরে ভুলতে পারবো না। এবং ওরে ভুলার জন্য আমি কি করতে পারি? আমি তখন চিন্তা করলাম ঠিকই, যদি একটা মেয়েকে ভুলতে হয় তবে আরেকটা মেয়ের সাথে যদি সম্পর্ক করা হয় তাহলে হয়তো ওই মেয়েটাকে ভুলে যেতে পারে, মানে আমার আইডিয়া মতো মনে হলো আর কি। তবে এটা সত্য না, আমার কাছে মনে হলো। তো এরপরে আমি চিন্তা করলাম যে কি করা যায়। ওর বাবা মা খুব কান্নাকাটি করে, আমাদের ফোন দেয় যে রাকিব কী অবস্থা, আমাকে রকিবুল ইসলাম রাকিব বলে ডাকলাম, রাকিব কী অবস্থা, এখন আমার ছেলেটার কি হবে, মানে যদি পারো একটু ভালো করার চেষ্টা করো। তা আমারও ছেলেটার অনেক ভালো লাগে। আমি বললাম যে দেখ আমার আম্মা অসুস্থ, ও আমার অনেকগুলো টাকাও দেয়, প্রায় 20,000-এর মতো আমাকে টাকা দেয় আমার আম্মার চিকিৎসার জন্য। তো মানে ওই সময়ের 20,000 টাকা কিন্তু অনেক টাকা, অনেক। তা 20,000 টাকা আমাকে দেয়, তা আমার কাছে খুব ভালো লাগে, খুব ফ্রেন্ডলি আমার সাথে ছেলেটা।
পরে 20,000 টাকা দিল। পরে আমি তখন এই টাকাটা ওর কাছ থেকে নিলাম। তখন আমি চিন্তা করলাম ছেলেটাকে আমি ওই মেয়ের হাত থেকে বাঁচাবো, কিন্তু কীভাবে বাঁচাবো, বাঁচার কোনো লাইন তো পাই না। মেয়েটারে দেখলাম, ওর কাছে ছবি আছে মেয়েটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরে ভালো। ভাবলাম যে এই মেয়েটার হাত থেকে যদি ছেলেটাকে বাঁচাইতে হয়, তাহলে এই মেয়েটার চেয়েও আরও 1 গুণ বেশি সুন্দরী মেয়ে এই ছেলের সাথে মানে রিলেশন তৈরি করাই দিলে হয়তো ওকে বাঁচানো যাবে, মানে সজীবকে বাঁচানো যাবে। পরে আমি আমার মতো করে খোঁজাখুঁজি করতে শুরু করেছি কোথায় সুন্দরী মেয়ে পাওয়া যায় মানে ওর সাথে রিলেশন করানোর জন্য। বাট এরকম কোনো ভালো মেয়ে আমার দৃষ্টিতে মানে দৃষ্টিগোচর হয় না, আমি এরকম পাই না। পরে হঠাৎ করে কেন জানি আমার মাথায় মনে আসলো যে আমি একটা কাজ করে আমার বউকে দিয়া, মানে নুসরাত জাহানরে দিয়া ওর সাথে কথা বলাই এবং ওর সাথে প্রেম করাই। যখন নুসরাত ওর ওই মেয়ের কাছ থেকে ফিরে আনতে পারবে, পরে আমি বলে দেবো যে দেখ এটা আমার বউ, তারপরে ওরে দেখে শুনে একটা বিয়ে করাই দিব সজীব রে। এটা আমার মনে জাগলো। এতে উপকারটা কী হবে, সজীবও বেঁচে যাবে এবং আমিও মোটামুটি ওর ফ্রেন্ড হিসেবে উপকারটা করতে পারলাম, কারণ ছেলেটা তো অনেক ভালো, আমাকে টাকা পয়সা দেয়। পরে বিষয়টা আমি তখন আমার বউ নুসরাতের সাথে আলাপ করি যে নুসরাত দেখো এমন ঘটনা। নুসরাত কিন্তু আবার সজীবকে চিনে না, সজীব আবার নুসরাতকে চিনে না। পরে বললাম আমার বন্ধু এই ঘটনা, এখন তুমি যদি ওর সাথে কথাবার্তা বলে ওর মনটারে আস্তে আস্তে করে একটু ঠান্ডা করতে পারো, তাইলে ধরো ওর মানে উপকার হবে, ওই মেয়ের কাছ থেকেও চলে আসতে পারবে। পরে আমারে বলে যে এটা তুমি কী কথা বলো, আমি তোমার বউ হইয়া এরকম একটা ছেলের সাথে কথা বলবো এবং তুমি স্বামী হয়ে এটা আমাকে আদেশ করতেছো। আমি বললাম না আদেশ করতেছি বিষয়টা ঠিক এরকম না, বাট তুমি যদি কথা বলো তাহলে খুব ভালো হয় আর কি, ওইটুকুই। পরে আমাকে বলে যে দেখো কিন্তু পরে আবার আমি যদি তোমার বন্ধুরে বিয়ে করে ফেলি। আমি বললাম দূরও না, বিয়ে করবা কে, তুমি তো আমার বই আসো। তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে। আমার বউ তখন আমার কথা রাজি হয়। রাজি হওয়ার পরে আমি তখন কী করলাম, আমার বউয়ের 2-3টা ছবি, ওই সময় আস্তে আস্তে বিসিডি ক্যাসেট কিন্তু চলে যাইতেছে, আপনার মেমোরি কার্ড মোবাইলের ভিতরে ছবি মেমোরি সিস্টেম হয়ে যাচ্ছে। পরে আমি হঠাৎ করে বললাম যে সজীব একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে রিলেশন করবি কি না দেখ, মেয়েটা দেখতে শুনতে ভালো আছে এবং ওর সাথে প্রেম করলে তুই তোর গার্লফ্রেন্ডে ভুলে যেতে পারবি, আর মেয়েটা দেখতে সুন্দরী। পরে আমার বলে তাহলে ভাই রাকিব ভাই দেখান না মেয়েটাকে। আমি ঠিক আছে। পরে একটা রেস্টুরেন্টে আমি আমার বউরা ডাক দিলাম যে তুমি একটু সাইজা গুজে আইসো, যাতে রাকিব তোমারে পছন্দ করে, সজীব তোমারে পছন্দ করে। এরকম করে আমি তখন আমার বউরে ওখানে নিয়ে গেলাম এবং নিয়ে যাওয়ার পরে সজীব তো আমার বউরে দেখা পাগল হয়ে গেছে। সজীব বলতেছে ভাই আমার এই মেয়ে খুব পছন্দ হয়েছে, আমি এই মেয়ের বিয়ে করবো, এই মানে পাগল হয়ে গেছে, আমি আমার গার্লফ্রেন্ডে ভুলে যাবো। এবং যে ঠিক আছে তুমি ওর নাম্বার নিয়ে যাও। পরে নুসরাত ওর নাম্বার দিল, ও নুসরাতের নাম্বার নিল। নেওয়ার পরে দুজনেই তখন ফোনে কথা বলতেছে, হুড়দুম ফোনে কথা বলতেছে। সজীব তখন অত্যন্ত ভালো, ওর মনের ভিতরে আর কোনো টেনশন নাই, ওই প্রচুর ভালো মজা মাস্তি করতেছে, সবার সাথে ঘুরতেছে। আর আগের যে গার্লফ্রেন্ড ছিল ওই গার্লফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছে, ওই মেয়ের সাথে কোনো কথাবার্তা বলতেছে না। এমন করতে করতে হঠাৎ করে আমার মাকে ডাক্তারের নেক্সট স্টেপে ডাক্তারে বলে দিয়েছে যে আমার মায়ের অপারেশন করতে হবে, আমার মায়ের সমস্যা, হার্টের সমস্যা, অপারেশন করতে হবে। এখন এই অপারেশন করতে ডাক্তারের মতে লাগবে প্রায় 5 লাখ টাকার কাছাকাছি। তো এখন এত টাকা আমি কোথায় পাবো? 5 লাখ টাকা তো আর আমার কাছে নাই। ওই সময় 5 লাখ টাকা মানে মেলা টাকা। পরে ভাবলাম যে কি করা যায়, তাই এই 5 লাখ টাকা আমাকে কে দিবে? আমি তখন খুব বিপদে পড়ে গেলাম এবং এই বিষয়টা সজীবের সাথেও শেয়ার করলাম। সজীব আমারে বললো আমি 50,000 টাকা দিমুনি, আমার আব্বার কাছ থেকে নিয়ে 50,000 টাকা দিমু, বাট এর চেয়েও বেশি তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি তখন কান্নাকাটি করতেছি যে কি করা যায়। এদিক দিয়ে নুসরাতের সাথে কথা বলি, নুসরাত আমাকে বলে আমি কি করব, বলো আমাকে কি করা যায়। এমন করতে করতে আবার সজীবের একটা মোটর সাইকেল আছে, আবার নিজের একটা গাড়িও আছে, মোটর সাইকেলও আছে, আবার প্রাইভেট কারও আছে। তা ওর মোটামুটি অনেক টাকা পয়সা আছে, ওই কিন্তু চাইলে আমাকে টাকা দিতে পারে, কিন্তু এত টাকা তো আর বন্ধু হিসাবে বন্ধুকে দেবে না। ওই তো 50,000 দিবে বলছে, এটাই তো অনেক কিছু, এর চেয়েও বেশি তো আর দিবে না। পরে আমি চিন্তা করলাম যে কি করা যায়, আমি কিভাবে এটা থেকে রক্ষা পেতে পারি বা কিভাবে বাঁচা যায়। এবং সর্বশেষ আমার মাথায় হঠাৎ করে একটা বাজে চিন্তা চলে আসলো, আসলে আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আমি এই কাজটা করি। যদিও ওই সময় বুঝেছিলাম যে এটা করা আমার ঠিক হয় নাই, তারপর আমি এই কাজটা করি। আমি তখন হঠাৎ করে নুসরাতের একটা সময় অফার দিই যে নুসরাত, সজীব তো তোমাকে বিয়ে করতে চায় এবং সজীব তোমাকে বিয়ের জন্য পাগল হয়ে আছে, তুমি একটা কাজ করো, তুমি 5 থেকে 10 লাখ টাকা কাবিনে সজীবকে বিয়ে করো, 10 লাখ টাকা কাবিন দাও, 10 লাখ টাকা কাবিনে সজীবকে বিয়ে করো এবং বিয়ে করার পরে যেভাবেই পারো সজীবের কাছ থেকে সরে সজীবের কাছ থেকে ওই টাকাটা নিয়ে যাও, কাবিনের টাকাটা, এবং কাবিনের টাকাটা নিলে পরে আমি আমার মায়ের অপারেশনটা করাইতে পারবো। ও তখন আমাকে বলে আমি তোমার বিবাহিতা বউ, তুমি আমাকে আরেক জায়গায় বিয়ে দিচ্ছ। আমি বললাম দেখো আমার মায়ের জীবন বাঁচানো কি আমার উচিত না, তুমি আমাকে বলো, তোমারও তো মা আছে। ও আমাকে বলে হ্যাঁ ঠিক আছে, ওর আবার মা আছে বলতে ওর সৎ মা আর কি, ওর বাবা আরেকটা বিয়ে করেছে, এরপর থেকে ওর গ্রামে যায় না, এইখানেই থাকে। তো পরে
আমার বললো যে তাও তো ঠিক আছে। আমি বললাম যে এই ট্রিক্সটা যদি আমরা সজীবের সাথে করি, প্রয়োজনে আমার কাছে টাকা হইলে আমি ওরা টাকাটা ফিরিয়ে দিব। তা তুমি কি বলতেছো? আমি বললাম যে ওরে বললাম, ও তখন লাস্ট পর্যন্ত বলে আচ্ছা ঠিক আছে, ও রাজি হয়েছে, আমার বউ রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমি হঠাৎ করে বললাম যে সজীব, নুসরাতের তো বিয়ে হয়ে যায়, এখন তুই কি নুসরাতের বিয়ে করবি? ও বলে কি বলে নুসরাতের বিয়ে হয়েছে, আমি তো নুসরাতকে ছাড়া বাঁচবো না, মরে যাবো। আমি বললাম ঠিক আছে, কিন্তু নুসরাত যদি তোর বিয়ে করে, এখানে একটা নুসরাতের কন্ডিশন আছে যে নুসরাতকে তুই 10 লক্ষ টাকা কাবিন দিতে হবে। ও আমার বলে 10 লাখ টাকা কাবিন? আমি বললাম হ্যাঁ, ওই 10 লাখ টাকা কাবিনের নিচে বিয়ে করবে না, কারণ ওর একটা বিত্তশালী অবস্থা আছে। নুসরাত আবার এই সজীবের কাছে সব মিথ্যা বলছে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা ওইটা যেমন করে আমি শিখিয়ে দিছি তেমন করেই সজীবের কাছে বলছে। এখন সজীব বলে 10 লাখ টাকা কেন, প্রয়োজনে 50 লাখ টাকা কাবিন দিলে আমি রাজি আছি, আমি ওর বিয়ে করবো, আমি ওর ছাড়া বাঁচবো না। তাই আমি বললাম ঠিক আছে, কিন্তু ওর একটা অসুস্থ আছে, মানে ওর একটা সমস্যা আছে, মানে ওই এখন বিয়ে করলেও শারীরিক সম্পর্কটাও করতে পারবে না, কারণ ওর একটা অসুখ আছে, মানে এই অসুখের কথা তোরা বলা যাবে না। তো বলে যদি অন্য ছেলে বিয়ে করে তাহলে কি ওই ছেলে এই সমস্যা করবে না? অন্য ছেলের সাথে বিয়ে হইলে ওই ছেলেকে বলাই আছে যে ওর এই সমস্যাটা আছে, ও মেডিসিন খাচ্ছে, মাস দেড়েক পরে সমস্যাটা ভালো হলে ওদের সাথে ওই সম্পর্ক হবে। তো আমরা বলে কী বলতে চাচ্ছে? আমি বললাম আপাতত বেটা বিয়েটা করে রাখ, বিয়েটা কইরা ওরে তোর আন্ডারে রাখ, এরপর ওই কাজটা তুই করতে পারবি, সমস্যা কি? মানে সোজা কথা যেটা, সজীবকে আমি যেটা বুঝাই সজীব সেটাই বুঝে, মানে আমারেও দেবতার মতো বিশ্বাস করে, আমার কথার বাইরেও যায় না। যেমন করে ওটা বুঝাইলাম ও তেমন করে আমার কথা মতো বলা, আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব। এবার 10 লক্ষ টাকা কাবিনে আমি আমার বিবাহিত বউ, আমার বউ নুসরাতকে আমি আমার বন্ধু সজীবের কাছে বিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে নুসরাত তখন ওকে ওষুধের প্রেসক্রিপশন দেখায় যে ওর জরায়ুতে সমস্যা, এটা ওইটা ওষুধ খাইতে আছে, ওগুলো ভালো হইলে শারীরিক সম্পর্ক করবে। এই কথা বলে তখন বিয়েটা হয়ে যায়। বিয়েটা হয়ে যাওয়ার 15 থেকে 20 দিন পরে হঠাৎ করে আমি নুসরাতকে শিখিয়ে দিলাম যে তুমি একটা কাজ করো, তুমি ওরা বলো যে তুমি ওর সাথে সংসার করবো না, ওর মাঝে সমস্যা আছে। মানে সমস্যা আছে বলতে একদিন আমি নিজে ওরে নেশা করাই। ও যদি সজীব আগে নেশা করতো না, মাঝে মাঝে করতো, বাট এরকম নেশায় আসক্ত ছিল না। আমি ওর একদিন নেশা করাই, নেশা করানোর পরেই নুসরাত তখন ডিরেক্টলি বলতেছে যে ওর সাথে সংসার করবে না। আমি যেমনি শিখিয়ে দিলাম ওই এমনি বলে যে সজীব আমি তোমার সাথে সম্পর্ক করব না, সংসার করব না, কারণ তুমি নেশাগ্রস্ত কোনো ছেলেকে আমি বিয়ে করছি, সংসার করব না। এই কথা বলে সজীব বলে আমি নেশা ছেড়ে দেবো, এই করবো সেই করবো। নুসরাত তখন আর ওর কাছে আসতে রাজি হয় না। একটা সময় নুসরাত হঠাৎ করে বলে যে আমি মামলা করব, তুমি আমার বিয়ে করছো এবং তুমি নেশা করো, আমি তোমার সংসার করবো না, আমি তোমাকে ছেড়ে দেবো। মানে ওই যে ছেড়ে দেওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার নুসরাতকে দিয়ে আমি ওই সমস্ত কাজগুলো করাইতে আসে। একটা সময় নুসরাত বলে আমি কাবিন নিয়ে তোমাদের বাসায় যাব এবং তোমার বাবার কাছে বলবো এবং আমি মামলা করব। মানে ওরকমভাবে প্রেশার দেয়। পরে আমি সজীবকে এটাও বলি যে সজীব দেখ, নুসরাত আমাকে যেটা বলছিল এটা মিথ্যা কথা, নুসরাতের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো না, মানে মেয়েটা খুবই খারাপ, মেয়েটাকে গার্মেন্টসেও চাকরি করেছে, মেয়েটা ভালো না। এরকম করে আমি তখন সজীবের কাছে বানিয়ে চুরি অনেক রকমের মিথ্যা বলি এবং আমি সজীবকে বুদ্ধি দিচ্ছি তুই মেয়েটারে ছেড়ে দে, কারণ এই মেয়েটারে না ছাড়লে তুই বিপদে ফাইসে যাবি। ও বলে আমি 10 লাখ টাকা কই পাবো, ওরে ছাড়তে গেলে তো 10 লাখ টাকা লাগবে। আমি বললাম দেখ 10 লাখ টাকা না, আমি মেয়েটার সাথে কথাবার্তা বলে আমি ওরে বুঝাই যে কত টাকার ভিতরে একটা ছাড়াছাড়ি হয়ে যায়, কত টাকার ভিতরে হয়, আমি মেয়েটার সাথে কথাবার্তা বলে তোকে জানাবো নি। ও আমাকে তখন বলে তাহলে ভাই ঠিক আছে, তুমি মেয়েটার সাথে কথাবার্তা বলো এবং বলো যে কত টাকার ভিতরে এটা একটা সেপারেট হবে, আমি রাজি আছি তাইলে। পরে আমি তখন ওর সাথে কথাবার্তা বলি যে নুসরাত কত টাকা হইলে মানে নুসরাতের সাথে আমি তখন আলোচনা করি, বললাম যে 5 লাখ টাকাই নেই, বেশি আমাদের প্রয়োজনে, 5-এর ভিতরে আমার মায়ের অপারেশন সব কিছু হয়ে যাবে। এর মাঝে আবার নুসরাতকে ও বিয়ে যেদিন করছে ওই দিন গোল্ডের এটা বইটা প্রায় এখানে 1-2 লাখ টাকার মতো স্বর্ণ গয়না দিছে, ওইগুলো কিন্তু আমি পাইছি। পরে আমি তখন করলাম কি যে নুসরাতকে দিয়া এবার আমি এই প্ল্যানিংটা করলাম, করে আমি ওর সাথে বললাম যে ঠিক আছে 5 লাখ টাকার ভিতরে একটা রফা দফা করে ফেল। পরে আমার বন্ধুর গাড়ি ছিল, গাড়ি বিক্রি করে দিছে, ওর বাবারেও কেমনে বুঝাইছে ওই জানে, গাড়ি মেরে বিক্রি করে 5 লাখ টাকা ম্যানেজ করে দিছে। আমি ওই টাকা দিয়া পরে নুসরাতকে এখান থেকে সরাই ফেলছি, মানে ওই জায়গা থেকে সরাইয়া আমাদের চট্টগ্রামের আরেকটা জায়গায় আমি তখন ওকে রুম ভাড়া দিয়ে ওইখানে আরেকটা গার্মেন্টসে চাকরি দিয়ে দিছি, ওই গার্মেন্টসেও চাকরি করে আলাদা একটা জায়গায় থাকে। এবার এর মাঝে আমি আমার মায়ের অপারেশনটা করাইলাম এবং আলহামদুলিল্লাহ অপারেশন করার পরে আমার মা সুস্থ হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে মায়ের অপারেশন সাকসেস হলো, মাকে সুস্থও করলাম, কিন্তু বাড়িতে আসার প্রায় 1.5 মাস পরেই আমার মা কোনো রোগ না, কোনো অসুস্থ না, কোনো কিছুই না, হঠাৎ করে রাতের বেলায় ইন্তেকাল করলো। সকালে জানতে পারলাম যে মা মারা গেছে এবং রাতের বেলায় মা ইন্তেকাল করলো, মা মারা গেল। যেটা আমি ডাক্তারের মাধ্যমে জানতে পারলাম যে ওই হার্টের সমস্যা, যে সমস্যার কারণে অপারেশন করলাম সে একই সমস্যা, আমার মা মারা গেল। তো আম্মু মারা গেল, আম্মু মারা যাওয়ার পর আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লাম। ওই সিডি দোকানে চাকরি ছেড়ে দিলাম, মায়ের দাফন কাফন হয়ে গেল। এবার আমি এই এলাকা ছেড়ে চলে গেলাম নুসরাতের কাছে, মানে নুসরাত যেখানে আমি নুসরাতকে বাসা ভাড়া রাখতাম
ওই এলাকাতে আমি চলে গেলাম। আমি গিয়ে নুসরাতের থাকে ওখানে থাকতে শুরু করি ওর সাথে। তো আমি তখন তো কোনো কাজ কাম নাই, কোনো কিছু নেই। হঠাৎ করে আমার মাথার ভিতরে একটা আইডিয়া আসলো যে আমি সিনেমা বানাবো, মানে আমি একটা সিনেমা বানাবো এবং আমিও নায়ক থাকবো, নুসরাতকে নায়িকা রাখবো, এরকম করে একটা সিনেমা বানাবো। মানে সিনেমা বানানোর পোকা তখন আমার মাথায় খুব ভালো করে ধরে বসছে। দুই একটা পরিচালকের সাথে কথা বললাম, ওদের সাথে আলাপ আলোচনা করলাম। ওরাও তখন মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট বললো যে এত টাকা লাগবে সিনেমা বানাতে, টাকার একটা হিসাব দিল। তো আমি তো আসলে আমার কাছে এত টাকা নাই, সিনেমা বানাবো মানে শর্ট ফিল্ম যেটাকে বলো, একটা শর্ট ফিল্ম বানাবো। তো এত টাকা আমার কাছে নেই, টাকা আমি কোথায় পাবো? তাহলে হঠাৎ করে আমার ভিতর তখন ওই জিনিসটা আবারও উজ্জীবিত হলো যে একবার যেরকম নুসরাতকে আমি বিয়ে করাইলাম, এই সজীবকে বিয়ে করাইলাম, সজীবকে বিয়ে করে এখানে প্রায় 5-7 লাখ টাকার মতো পায়ে গেলাম একটা টোপ মাইরা। এরকম আরেকটা টোপ যদি আমি অন্য কোথাও মারতে পারি, তাইলে মোটামুটি ওই টোপটা যদি আমি নিতে পারি, তাহলে যদি মোটামুটি 8-10 লাখ টাকা হয়, আমি মোটামুটি একটা শর্ট ফিল্মের কাজ শুরু করতে পারবো। এমন একটা ধারণা তখন আমার মাথায় চলে আসলো। আসার পরে আমি তখন নুসরাতকে বললাম যে নুসরাত, তুমি কি নায়িকা হবা? ও বলে হ্যাঁ, আমি তো নায়িকা হতেই চাই, তুমি যদি বলো আমি তো সবসময় চাই। আমার তো ইচ্ছে ছিল মডেলিং করার, নায়িকা হওয়ার। ওই যে কত বছর আগে একটা মডেলিং করলাম, এরপরে তো আর কোথাও চান্স পাইলাম না, কোথাও কোনো কিছু করতে পারলাম না। আমি তখন বললাম ঠিক আছে, কিন্তু তোমার এই মডেলিং করতে হলে একটা কাজ করতে হইব। ও আমাকে বলে যেমন? আমি বললাম এই যে আমরা আগে মডেলিং করছি, মডেলিং করার সময় আমাদের টাকা দেওয়া লাগছে না? ও বলে হ্যাঁ দিছি। তো আমি বললাম এবারও যদি আমরা কোথাও একটা ধরো একটা শর্ট ফিল্ম বা কোনো একটা সিনেমা তৈরি করে, আমাদেরকে তো নিজেদের কাছ থেকে কিছু টাকা দিতে হবে। ও বলে হ্যাঁ, তা তো দেওয়াই লাগবে প্রথম দিকে, কারণ প্রথম দিকে তো কোনো পরিচালক এভাবে নিবে না। আমি বললাম তো প্রথম দিকে যদি দেওয়াই লাগে, তাহলে ধরো এখন তো আমাদের কাছে টাকা পয়সা নাই। রাকিব একবার সজীবকে দিয়ে যেরকম একটা কোপ তোমারে দিলাম, এরকম আরেকটা কোপ আমি তোমারে দিয়ে যে কোনো একটা লোককে দিয়ে দেওয়া হবো, বাট তোমার কোনো ক্ষতি হবে না। আর তুমি যদি এটা করতে পারো, তাইলে মনে করো আমি রাজি আছি এমনি এমনি। তখন আমি তোমার দিয়া টোপ দেবো, টোপ দিয়া টাকা নেবো, ওই টাকা দিয়া আমরা স্বামী স্ত্রী দুজনে মিল্লা একটা সিনেমা তৈরি করবো। তখন তুমি নায়িকা হয়ে যাবো, আমি নায়ক হয়ে যাবো। এরপরে ধরো আমাদের আর এই বর্তমান মানে নিয়ে আর চিন্তা করার দরকার না, আমরা তখন টপ করে উপরে উঠে যাবো। পরে আমাকে বলো সজীব তো বোকা ছিল, তুমি যা বলতে তাই শুনতো, তোমার কথায় উঠতো আর তোমার কথায় বসতো। এখন সজীবের মতো ছেলে আর তুমি কই পাবা? আমি বললাম আরে সজীব ঠিক আছে, সজীবের মতো ছেলে আমি পাবো নাকি? সজীব কি দুনিয়াতে এক পিস নাকি? এরকম সজীব খুঁজলে অ্যাভেলেবেল পাওয়া যাবে, সজীবদের অভাব নাই, কিন্তু একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। আমি খুঁজে বের করি, তুমি চিন্তা করো না। এরকম করে মিডিয়ার বিভিন্ন লোকের সাথে কথাবার্তা এমনি অমনি হতে হতে হঠাৎ করে একজন মিডিয়াতে কাজ করা একটু মোটামুটি মধ্যবয়স্ক চেয়েও বেশি, তিনি একজন মানে প্রোডাকশানে কাজ করে আর কি। ওনার নাম হচ্ছে মোহাম্মদ অলি ভাই। তো অলি ভাইয়ের অনেক বয়স হয়েছে, বাট 2টা মেয়ে আছে আর কি, মানে 2টা বাচ্চা আছে ওনার। তো অলি ভাই একদিন আমার সাথে কথায় বলতেছে, মানে আমি তো এরকম লোক খুঁজতেই আছি। এর ভিতরে অলি ভাই হঠাৎ করে আমাকে বলে যে রাকিবুল ইসলাম, তোমরা তো মিডিয়াতে কাজ টাজ করো বা এই লাইনে তোমাদের ভালো গেছে, যদি ভালো একটা মেয়ে পাওয়া যায় আমি বিয়ে করতাম। আমার 2টা সন্তান আছে, আমার 2টা সন্তান রেখে আমার বউ চলে গেছে, তো এরকম একটা ভালো মেয়ে পাইলে আমি সংসার করতাম। ওই মোহাম্মদ অলি ভাইয়ের কিন্তু বয়স হয়েছে, মোটামুটি অনেকটাই বয়স হয়েছে। পরে আমি বললাম যে ভাই ঠিক আছে, সমস্যা নাই, আপনি যদি বলেন তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি, এখন এই ব্যবস্থায় আপনি রাজি যদি হন আর কি। পরে আমি বলি কী অবস্থা? আমার কাছে একটা মেয়ে আছে, মেয়েটাও দেখতে শুনতে ভালো, নাম হচ্ছে নুসরাত জাহান, এবং যদি আপনি তারে বিয়ে করেন, তাইলে আপনি তারে বিয়ে করে তারে নিয়ে আপনি আপনার বাচ্চার কাছে রাখেন। মেয়েটা মিডিয়াতে কাজ করার জন্য আসছিল, এখন মিডিয়ার তো পরিস্থিতি ভালো না, এখন মেয়েটা মিডিয়া ছেড়ে দেবে। তো আপনি যদি মেয়েটাকে নিয়ে যান, তাহলে মেয়েটাকে নিয়ে গিয়ে আপনি আপনার মতো করে মেয়েটাকে রাখেন। পরে আমার বলে তাহলে তো ভালোই, একদিন মেয়েটাকে নিয়ে এসো, তো আমি দেখবো। ওনার আবার অন্য ব্যবসা বাণিজ্য আছে, মানে দোকানপাট আছে, আদার্স ব্যবসা আছে। পরে আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে। পরে আমি এভাবে নুসরাতকে বললাম যে নুসরাত, এমন আরেকটা ট্রোপ পাইছিলাম মোহাম্মদ অলি নামের, এই লোকটার কাছে তোমারে নিয়ে যাব, তোমারে প্রেজেন্ট করব, তুমি যেমনি পারো। ওই লোকটা একটু মধ্যবয়স্ক হচ্ছে, এক কথায় বুইরে বলা চলে। তুমি তারা পটাইবা এবং পটানোর পরে তারে দিয়া তখন তুমি ওনারে বিয়ে কইরা তারপর তুমি এরকমভাবে করবা। পরে আমার বলো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেমনি বলে এমনিই করবো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এবার এই মোহাম্মদ অলি ভাইয়ের সাথে আমি আমার বউ নুসরাতকে পরিচয় করাই দিই, এবং পরিচয় করানোর পরে উনি নুসরাতকে দেখিয়ে একদম পছন্দ করে ফেলে, বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি তো এই মেয়েকে বিয়ে করতে রাজি আছি, যেভাবে বলো এইভাবেই আমি করব, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। পরে আমি বললাম ভাই মেয়ে তো দেখতে শুনতে ভালো, আপনার যেহেতু আরেকটা বিয়ে হয়েছে, আপনি যেহেতু একটা বিয়ে করছেন, আপনি 2 বাচ্চার বাবা, এখন এই মেয়ের তো আগে আর কোনো বিয়ে হয় নাই, মেয়ে তো দেখতে শুনতে ভালো, মেয়েরে কাবিন দিতে হবে মোটামুটি একটু বড় অ্যামাউন্টের কাবিন না দিলে মেয়ে বিয়ে করবে না। তো উনি আমার বলো কত টাকা? আমি বললাম যে ভাই 10 লাখ টাকা কাবিন দিতে হবে। উনি তখন আমার বলে আরে ভাই তাহলে তো এই মেয়ে কাবিনের টাকার জন্য আমাকে বিয়ে করতেছে, অন্য কিছু না। আমি তখন বললাম কেন? উনি আমার বলে 10 লাখ টাকা কাবিনে আমাকে বিয়ে করবে, এরপরে আমার যদি ছেড়ে চলে যায় আমার তাহলে 10 লাখ টাকা দিয়ে দেওয়া লাগবে।
আমি বললাম 10 লাখ টাকা তো আমারে বলছে, এখন আপনি যদি বলেন আমি মেয়ের সাথে কথাবার্তা বলতে পারি। উনি বলে 2 লাখ টাকার বেশি আমি কাবিন দিব না, তুমি মেয়ের সাথে কথাবার্তা বলো। তো ওনার সামনে মেয়েরে ফোন দিলাম, মানে নুসরাতকে ফোন দিলাম, আগেই মেসেজে সব জানাই দিতেছি যে ভাই তো এটা বলতেছে। পরে ফোন দেওয়ার পরে নুসরাতকে বললাম যে নুসরাত, এখন অলি ভাই তো তোমারে পছন্দ করছে, তোমারে বিয়ে করতে চায়, কিন্তু কাবিন দিতে চায় হচ্ছে 2 লাখ টাকা, তুমি বিয়ে করবা? আমাকে বলে কি 2 লাখ টাকা কাবিন? 2 লাখ টাকা কাবিনে এটা কি আমি কি বস্তির মেয়ে নাকি? 2 লাখ টাকা কাবিনে বিয়ে করবো? কি বলো, আমাকে 10 লাখ টাকা কাবিন দিতে হবে। আমি সমঝোতায় বললাম যে ভাই ঠিক আছে, ওই যেহেতু 10 লাখ বলছে, আপনি 2 লাখ বলছেন, 5 লাখ টাকা কাবিনে আপনার বিয়েটা করে ফেলেন। আর এই মেয়ে ভালো আছে, এই মেয়ে মোটামুটি আপনারা ধোকা দিব না, আপনার সাথে প্রতারণা করবো না, 5 লাখ টাকা কাবিনে বিয়ে করে ফেলেন। তো উনি তখন বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি 5 লাখ টাকা কাবিনে বিয়ে করবো, তাহলে তুমি মেয়ের সাথে কথাবার্তা বলো, মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলো। আমি বললাম পরিবার তো আর নাই, মেয়ে একাই আছে, আপনি বিয়ে করেন, আমি সাক্ষী আছি। পরে আমি নিজে সাক্ষী থাকলাম। নিজে সাক্ষী থাকার পরে আমি তখন কী করলাম, ওইখানে একটা ডাক্তার আমি ঠিক করে রাখছি, মানে আমার এখানে যেখানে ওকে বিয়ে করাবো আমি সব কিছু আগেই রেডি করে রাখা। তো সেখানে কাজী অফিস তোর বিয়ে হলো, এবং বিয়ে হওয়ার পরে ধরেন আমি 5 লাখ টাকা কাবিনে বিয়ে পড়াইলাম, এবং বিয়ে করানোর পরে তার মোটামুটি তারা বাসর ঘরও রেডি করলাম। আমি তারা বলে দিলাম যে তুমি বাসর ঘরে গিয়ে যখন উনি ঘরে ঢুকবো তুমি অজ্ঞান হয়ে যাবা, অজ্ঞান হয়ে যাইলেই তো তুমি আমাদেরকে ডাকবে, এবং আমরা ডাকলাম তখন তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তারকেও টাকা দেওয়া আছে, ডাক্তার বলবে যে ওর জরায়ুতে সমস্যা এবং এটার জন্য পরীক্ষা নিরীক্ষা এটা ওইটা বলে, মানে ওর কাছ থেকে জাস্ট সরে যাওয়ার একটা ফয়সালা করবো আর কি। পরে যেভাবে ওই সজীবের সাথে হয়েছে একইভাবে তা বাসরঘর সাজানো হইলো। বাসরঘর সাজানোর পরে ও তখন কী করলো, বাসরঘরে ঢুকলো, ঢুকে পরে কিছুক্ষণ পরে ও তখন অজ্ঞান হয়ে গেল, মানে যেটা সিস্টেম যেভাবে বলো ওভাবে। পরে অলি ভাই তো বাইরে বলতেছে ভাই কী হইলো, আমরা ওই বাসায় ছিলাম, ওর বাসায় ছিলাম, যেহেতু ভাইয়ের আজকে বিয়ে হয়েছে। পরে বলে মেয়ে তো অজ্ঞান হয়ে গেছে। আমি বললাম কেন, আপনি কী করছেন? তা বলে ভাই কিছু করি না, রুমে ঢুকছি, মেয়ে অজ্ঞান হয়ে গেছে। পরে আমরা বললাম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়, পাশেই তো ডাক্তারের দোকান, ওইখানে সব কিছু আগেই বলা আছে। ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার দেখে বলতেছে মেয়ের তো জরায়ুতে সমস্যা, আপাতত ওর সাথে কোনো রকমের স্বামী স্ত্রীর সম্পর্ক করা যাবে না, মেয়েটাকে একটু রেস্টে রাখেন। অলিভের ঘরে তখনও থাকতেছে, বাট ওরকম কোনো সম্পর্ক যাচ্ছে না। পরের দিন অলিভে বলতেছে আমি বিয়ে করলাম, ওরকম কোনো সম্পর্ক করতে পারতেছি না, বিয়েটা তাহলে আমি কেন করলাম? আমি বললাম ধুরু ভাই, আপনি তো বিয়ে করছেন আপনার বাচ্চার দেখাশোনা করার জন্য, ওইরকম সম্পর্ক না করলে কী হয়েছে, আপনি এটা বাদ দেন, এটা কোনো কিছু করেন না। অলিভাই তখন বলতেছে না এটা কোনো কথা হইলো। এবার দেখি যে মানে অলিভাই ওর উপরে মোটামুটি একটু আক্রোশের দিকে যাইতেছে, মানে ও এরকমভাবে প্রায় সপ্তাহখানিকের মতো কেটে গেছে। এবার অলিভাই বলতেছে আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব, কোন ডাক্তার কি বলছে আমি তোমার দেখাবো, মানে অলিভাই একরকম ওর প্রতি ওরে ইউজ করার জন্য পাগলের মতো হয়ে গেছে। পরে দেখলাম যে হাই রে ভাই, অবস্থা তো ভালো না, কোনোভাবে ওর কাছ থেকে মানে অলিভাইয়ের কাছ থেকে আমি নুসরাতকে বাঁচাইতে পারতেছি না। এবং নুসরাত আমাকে বলো উনি কিন্তু আমার উপরে জোর করবে, আমি কিন্তু জানি না। পরে আমি বললাম তোমার এই স্বর্ণগয়না কিছু দিছে? বলে হ্যাঁ দিছে। আমি বললাম দেখো ঘরের মধ্যে আর কিছু পাও কিনা, ওইসব নিয়ে পালাও। পরে ওনার ঘরের ভিতরে 70-80 হাজার টাকার মতো ছিল, কিছু গয়নাগাটি ছিল, এবং ওর যে গয়নাগাটি ছিল এগুলো দিয়ে একদিন রাতের বেলাও তখন বাসা থেকে পালায়া যায়। বাসা থেকে পালায়া যায় বলতে ওই এলাকা থেকে আমি তারে নিয়ে এসে আরেকটা জায়গায় আমি তারে রাখি। আমার একটা মেয়ে বান্ধবী আছে পরিচিত, ওই বান্ধবীর বাসা ওকে রাখি। অলিভাই তো বাইরিয়া পাগল হয়ে গেছে, অলিভাই বাইরিয়া পাগল হয়ে গেছে যে আমার এই কই চলে গেছে, ওরে আমি এই করবো সেই করবো, মানে উনি মামলা দিবে। এটা আমি ভাই শোনেন, মামলা দিবেন যাই দিবেন, মেয়েটাকে তো অসুস্থ, এবং অসুস্থ থাকা অবস্থায় আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য চেষ্টা করছেন, মেয়েটা করে নাই, না করে মেয়েটা পালায় গেছে। এখন যে আপনি তার নামে মামলা দিবেন, এই করবেন সেই করবেন, তাইলে মামলা টামলা দিলে কিন্তু দেখেন ভাই আপনি কিন্তু মেয়েরে 5 লাখ টাকা দেওয়া লাগবে। মেয়ে যদি বলে আপনার সংসার করবো না, মেয়ে তো সহিচ্ছাই চলে গেছে, এখন যদি আপনি তারে ধৈর্য আনে তার সাথে সংসার করতে চান, মেয়ে যদি বলে আমি করবো না, তা আপনার কিন্তু ভাই তারা 5 লাখ টাকা দেওয়া লাগবে। এটা কি আপনার মাথায় আছে? কারণ কাবিনের টাকা তো আপনার দেওয়াই লাগবে। পরে আমার বলে ভাই তুমি তাহলে কী বলো? আমি বলি বলা গেছে, মানে বিপদ আপনার উপর থেকে চলে গেছে, আপনি এখন রক্ষা পান, আপনি অন্য একটা বিয়ে করেন। পরে বলে আমার ঘর থেকে টাকা ঢুকে নিয়ে গেছে, আমি ওরে গয়নাগাটি কিনে দিছি। আমি বললাম যাই দিছেন তার দাম কি 5 লাখ? বলে না। তাই বললাম তাইলে সমস্যা কি, আপনি লাভে আছেন, লসে নাই, বাদেন। এই কথা বলে আমি তখন অলিভাইরে মোটামুটি বুঝিয়ে ঠান্ডা করলাম, আর এদিক দিয়ে নুসরাত অন্য একটা জায়গায় সেট দিলাম। এবার নুসরাত মোটামুটি একটু রাগ করে গেছে, ও আমাকে বলে আমার এগুলো আর ভাল লাগে না, বাদ দাও, সিনেমা টিনেমা বানাইতে হইব না, আমরা যা কয়টা টাকা পাইছি এই কয়েকটা টাকা দিয়া তুমি কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করো, একটা ব্যবসা বাণিজ্য শুরু করলে তোমার কয়েকটা টাকা ইনকাম হবো, ওইটা দিয়ে আমরা চলবো, আর এই কোনো রকমের এই সম্পর্ক এগুলোতে জড়াবো না। কিন্তু আমার ভিতরে মনে হলো যেখানে টপ মারতেছি সেখান থেকে তো 2-3 লাখ টাকা মোটামুটি বেরিয়ে আসতেছে, মানে আমরা এখানেও প্রায় 3 লাখ টাকার মতো পাই গেছি গয়নাগাটি সব কিছু মিলে। পরে ভাবলাম টপ মারলেই তো টাকা আসে, সমস্যা কি? আমার ভিতরে তখন লোভ ঢুকে গেছে যে না এটা আমি কন্টিনিউ করব, কারণ এটা করে আমি অনেক টাকা ইনকাম করতে পারতেছি। কিন্তু নুসরাত আমারে বলতেছে যে না এটাও করবে না, এটা করতে ওর ভালো লাগে না।
আমি তখন এবার তৃতীয়বারের মতো ট্রপ খুঁজতেছি যে কোথায় ট্রপ দেওয়া যায় বা কোথায় পাওয়া যায়, লোক কোথায় পাওয়া যায়। এরকম করতে করতে এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় আমি খোঁজাখুঁজি করতেছি, কোনো জায়গায় আমি ভালো কোনো কিছু পাইতেছি না, মানে এরকমভাবে ওরে ধরার মতো। এমন করতে করতে হঠাৎ করে একটা জুতার কারখানার মালিক, নাম হচ্ছে নাসির ভাই, ওনার বউর সাথে ওনার প্রচুর ঝামেলা, মানে বউ পরকীয়া করে, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করে, এই সেই বলে খুব ঝামেলা। এবং উনি তখন আমার সাথে সম্পর্ক হয়, তিনি তখন আমারে বলে যে ভাই দেখো এরকম ঝামেলায় আছি, তোমার ভাবি অন্য ছেলের সাথে পরকীয়া করে, এখন আমি তো কোনো রকমই তোমার ভাবিকে এখান থেকে সরাই আনতে পারতেছি না, এবং এটা নিয়ে আমাদের মাঝে সংসার অনেক ঝামেলা হয়। আমি দেখলাম যে এটা আমার জন্য তৃতীয় ট্রপ হয়ে দাঁড়াইছে। পরে আমি বললাম যে নাসির ভাই, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, এটা তো আপনি জানেন। পরে বলো কাঁটা দিয়েই তো কাঁটা তুলতে হয়, কিন্তু কীভাবে আমি আমার কাঁটা পাবো? আমি বলি শোনেন, আপনার একটা দারুণ আইডিয়া মাথায় দিয়ে দিতেছি, এই আইডিয়াটা অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনার বউ ঠিক হয়ে গেছে। মানে আমাকে বলে কী আইডিয়া? আমি বললাম শোনেন, আপনি একটা মেয়ে খুঁজে বাইর করেন, বিয়ে করার দরকার নাই, একটা মেয়ে খুঁজে বাইর করেন, বাইর কইরা আপনি ওই মেয়েটার সাথে প্রেমের অভিনয় করেন। আপনি আপনার বউ যেরকম পরকীয়া করে আপনিও পরকীয়া লুটে যান। এখন আপনার বউ পরকীয়া করাতে আপনার বুকে যেরকম কষ্ট হইতেছে, এবং আপনি যদি পরকীয়া শুরু করেন আপনার বউর কলিজায় তখন আগুন লাগবে, আগুন লাগলে পরে আপনার বউ দেখবেন ঠিক হয়ে যাব। পরে আমরা বলি এরকম মেয়ে আমি কই পাবো, এরকম মেয়ে আমি কোথায় পাবো যে আমার সাথে এরকমটা করবে? পরে যদি ওই মেয়ে আমাকে বিয়ে করতে চায়, আমি বললাম আরে ভাই কিছু টাকা বসে দিয়ে এরকম একটা মেয়ে খুঁজে বাইর করবো, এরকম মেয়ের অভাব আছে নাকি বাংলাদেশে? অ্যাভেলেবেল আছে। পরে আমরা বলে ভাই তাহলে তুই আমার এই উপকারটা কর, একটা মেয়ে খুঁজে বাইর করে আমার দে, আমি মেয়ের সাথে প্রেমের অভিনয় করবো, আমার বউ যাতে এটা দেখে চুলে পুরো আঙ্গার হয়ে আমার কাছে ফিরে আসে। এমন চিন্তা করেন না, এবং অবশ্যই সুন্দরী মেয়ে লাগবে। উনি বলে হ্যাঁ অবশ্যই সুন্দরী লাগবে, যাতে আমার বউ তো আর এতটা সুন্দর না যাতে ওর কলিজায় লাগে। আমি ঠিক আছে, আপনি আমার উপরে ছেড়ে দেন। এবার নুসরাতকে দিয়া আমি এবার নাসির ভাইয়ের কথা বললাম। নাসির ভাইয়ের কথা বলার পরে নুসরাত এবার আমার বলতেছে যে না, সে আর এগুলো করবে না। আমি তারা বললাম যে বউ, এটা লাস্ট স্বামী হিসেবে তোমার কাছে অনুরোধ করতেছি, নাসির ভাইয়ের ব্যাংক ব্যালেন্স আছে এবং উনি জুতার কারখানা আছে, আর টাকা পয়সা বহুত আছে, ওনার কাছ থেকে যদি কিছু টাকা নিতে পারে তাহলে আমাদের এই পুরনো টাকা দিয়া, এই টাকা দিয়া মোটামুটি আমরা একটা মানে কিছু একটা করতে পারবো, হয় সিনেমাতে কাজে লাগাবো, নাহলে এই টাকাটা দিয়ে তুমি আর আমি অন্য কিছু করবো, তোমার কাছে অনুরোধ তুমি এটাতে রাজি হয়ে যাও। আমাকে বললে দেখো তুমি কিন্তু বিপদে পড়বা। আমি বললাম আরে না, কিসের বিপদ, আমার কোনো বিপদ হবে না, তুমি চিন্তা করো না। এরকম করতে করতে পরে ও তখন লাস্ট পর্যন্ত বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ঠিক আছে যদি বলো এটা লাস্ট তাইলে আমি এটাতে রাজি আছি। পরে ও রাজি হইলো। রাজি হওয়ার পর আমি তখন জাস্ট চিন্তা করতেছি যে কী করা যায়, কেমনে কী করা যায়, কীভাবে আমি এটাতে কী করতে পারি। এরকম করতে করতে ওনার সাথে পরিচয় করে দিলাম নাসির ভাইয়ের সাথে। ওই নাসির ভাইয়ের সাথে বৈশা কথাবার্তা বললো। নাসির ভাইয়ের বলে যে ঠিক আছে, নাসির ভাইয়ের 10,000 টাকা দিব, ওই নাসির ভাইয়ের সাথে প্রেমের অভিনয় করব। এবার নাসির ভাইয়ের সাথে প্রেমের অভিনয় করতেছে, নাসির ভাই এটা করতেছে ওইটা করতেছে, এই সেই করতে করতে মোটামুটি নাসির ভাই মানে ওনার বউরে দেখাই যাচ্ছে, ওরে নিয়ে চাইনিজ খেতেছে, এই সেই। তা নাসির ভাইয়ের বউ যখন এগুলো দেখছে যে স্বামী অন্য বউ নিয়ে ঘুরতেছে বা অন্য মেয়ে নিয়ে ঘুরতেছে, এগুলো দেখার পরে এবার নাসির ভাইয়ের বউ ডিরেক্টলি নাসির ভাইয়ের ছাইরা যে ছেলের সাথে পরকীয়া ছিল ওই ছেলের কাছে চলেই গেছে, একদম চলে গেছে। এবার তো নাসির ভাইয়ের অবস্থা খারাপ, উনি কান্নাকাটি করে বলে ভাই হিতে তো এবার বিপরীত হয়ে গেল, ভাই আমি এখন কি করব। পরে আমি বললাম ভাই বলা গেছে আপনার বউ চলে গেছে, ভালো হয়েছে, এটা থাইকে তো আপনার পেরাই দিত, কষ্টই দিত, যন্ত্রণাই দিত, বউ যেহেতু চলে গেছে বউর চিন্তার আপনি করেন না। এখন যে মেয়েটার সাথে আপনার সম্পর্ক বা এই যে মেয়েটা নুসরাত আছে আপনি তারা বিয়ে করে ফেলেন, তারে বিয়ে করে আপনি নতুন করে সংসার করেন। নুসরাত তো দেখতে মেয়ে আপনার বউ যেটা চলে গেছে এটার থেকেও সুন্দরী। ওর বলো নুসরাত তো দেখতে এটার থেকেও সুন্দরী, এখন নুসরাতকে আমার কাছে বিয়ে বসবে। আমি বললাম বসানোটা আমি রাজি করাবো, কারণ আপনি যদি রাজি থাকেন। পরে আমাকে বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি তাহলে মেয়ের সাথে কথাবার্তা বলো। আমি এবার নুসরাতের সাথে কথাবার্তা বলছি, বলার পরে এবার মানে নুসরাতের বলছে, নুসরাতের সাথে আলোচনা করছি, নুসরাত বলে তুমি যা বলো তাই। এবার আমি বাইরে বললাম ভাই মেয়ে তো বিয়ে বসতে রাজি আছে, কিন্তু একটা শর্ত আছে। পরে বলে কী শর্ত? আমি বললাম মেয়ে আপনার কাছে বিয়ে বসবে ঠিক আছে, কিন্তু কোনো শারীরিক সম্পর্কে যাবে না, কারণ এই মেয়ের পরীক্ষা আছে, মানে ও মেয়ে পড়াশোনা করে পলিটেকনিক গেলে কয়েকদিন পর ওর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, আর পরীক্ষা পর্যন্ত ওর সাথে কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না, তবে আপনি বিয়ে করে রেখে দিতে পারেন। উনি বলে ভাই ঠিক আছে, তাহলে সমস্যা না, আমি বিয়ে করে রেখে দিব, এবং শারীরিক সম্পর্ক তো আমার প্রয়োজন নাই, এটার প্রতি আমার কোনো চাহিদা নাই। তাই বললাম ঠিক আছে, তাহলে আপনি আমার কথা রাজি? বলে রাজি। পরে আমি বললাম যে ঠিক আছে, তবে কাবিন দিতে হবে 10 লাখ। উনি বলে যে না এত টাকা কাবিন দিব কেন, এত টাকা কাবিন দিব কেন, না আমি এত টাকা কাবিন দিতে পারবো না। পরে শেষ পর্যন্ত ওই অলিবের মতো 5 লাখ টাকা রফা দফা করলাম। 5 লাখ টাকা কাবিনে এবার তৃতীয়বারের মতো আমি আমার বউ নুসরাতকে নাসির উদ্দিনের কাছে বিয়ে দিলাম।
নাসিরুদ্দিন নিজে সাক্ষী থেকে বিয়ে দিলাম, নাসিরুদ্দিনের সাথে বিয়ে হলো এবং বিয়ে হওয়ার পরও তখন হোস্টেলে থাকতেছে, নাসির ভাই সাথে মানে আলাদা থাকতেছে। এবং বিয়ের সময় নাসির ভাই ওরে তাও 2-3 লাখ টাকার গয়নাগাটি এটা ওইটা মানে বিয়ের যা যা দেওয়া দরকার আর কি, ওর ডিমেন্ড ছিল এগুলো দিতেও এগুলো দিছে, অনেক টাকার গয়নাই নাসির ভাইয়ের কাছ থেকে নিছে। নেওয়ার পরে বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে এবার নাসির ভাই বলে যে ঠিক আছে ও আমার সাথে শারীরিক সম্পর্ক করবে না, আপাতত যদি দেখা করি, কথা বলি, আসতে বলো, আসে না কেন, ফোন ধরে না কেন। তাই আমি বললাম যে দূর ভাই, ও একটা কাজ করতেছে, একটা ভালো জায়গায় আছে, তো এইভাবে কি হবে নাকি, আপনারা ডাকলেও আসবে নাকি, আপনি তো পড়াশোনা করতেছে, মেয়েটা ব্যস্ত, একটু অপেক্ষা করেন। এমন করতে করতে ওনারে আর রাখা যাচ্ছে না। এর মাঝে হঠাৎ করে নুসরাত আমারে বলতেছে ও প্রেগনেন্ট, ওর পেটে বাচ্চা আছে, মানে আমার বিবি হয়েছে, ওর পেটেও বলতেছে পেটে বাবু আছে, এখন তো ওই লোকের কাছে যাওয়া আমার সম্ভব না। এবং তিনিও তখন অতিরিক্ত মানে 3-4 মাস খুব কষ্ট করে রাখছে। এরপরে নাসির ভাইয়ের আর রক্ষা করা যায় না, নাসির ভাই ওরা জোর করে হইলেও ওই অলিভের মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু ওই সময় ওর পেটে বাচ্চা। পরে আমরা স্বামী স্ত্রী দুজনে এই পুরো চিটং শহর থেকে পালাইলাম। চিটং থেকে পালাইয়া মোটামুটি যে টাকা পয়সা ছিল ওইগুলো নিয়ে আমরা তখন ঢাকার দিকে চলে গেলাম। এবং ঢাকাতে চলে আসার পরে তখন আমার বউ প্রেগনেন্ট, ওর পেটে বাচ্চা আছে। তো আমি তখন ও আমারে বলে একটা কাজ করো, তুমি কিছু একটা করার জন্য চেষ্টা করো, এভাবে তো জীবন চলে না। তাই আমি ভাবলাম যে কি করা যায়। ও আমার বলে প্রতারণা যা করছো আর কোনো কিছু করার প্রয়োজন নেই, তুমি এবার মানে অন্তত অন্য কিছু একটা করার চেষ্টা করো, এটা আমাকে বললো। পরে আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে এবার আমি একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছি, ড্রাইভিং শিখবো। ড্রাইভিংটা যদি শিখতে পারি তাহলে আমি ড্রাইভিংটা শেখার পরে কোথাও ড্রাইভিং করব, বউ আর বাচ্চা নিয়ে সুখে থাকবো। আমি আর এরকমভাবে কোনো কিছু করব না, মানে আমার অতটুকুর মধ্যে। এখানে এরই মাঝে আরেকটা জায়গায় কিন্তু ওর বিয়ের মোটামুটি আরেকটা আছে, এটা না বলি, ওটা বিয়ের মতোই হয়েছে, কিন্তু আসলে ওরকমভাবে ওখান থেকে আমরা কিছু আনতে পারিনি। এরই মাঝে আরেকটা লোক গেছে। তো এটা আর কি সর্বশেষ, আমি আর কোনো কিছু করব না, এরকমভাবে ওর সাথে পড়ে আসি। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি ড্রাইভিং শিখলাম। শেখার পর আমি তখন বিভিন্ন গাড়িতে যাচ্ছি, মোটামুটি আমি ভালো একজন ড্রাইভার হয়ে গেলাম। এরই মাঝে আমার বউয়ের ঘরে আমার একটা সন্তান হয়েছে। ওর নাম রাখছে আসিফুল ইসলাম। আমার বউ আসিফুল নাম রাখছে, আমি জানি না কেন এই নামটা পছন্দ হলো, আসিফুল রাখছে ছেলের নাম। তো আসিফুল ইসলাম আরিফ, মাশাআল্লাহ, দেখতে শুনতে অনেকটা ভালো আমার ছেলে। তো ছেলেটা হওয়ার পর আমি তখন কী করলাম, ডিরেক্টলি তখন চাকরি বাকরি করতেছি, কখনো লাইনে গাড়ি চালাইতেছি, কখনো এইখানে ওইখানে, এরকম করতে করতে একটা ভালো চাকরি পেয়েছি। শেখ জামাল নামের একজন লোক আছে, তিনি আগে বিদেশে থাকতো, এখন দেশে আছে। এখন তিনার এখানে আমি চাকরি পাইলাম। তো তার এখানে চাকরি নিলাম। ওই লোকটা মোটামুটি আমার সাথে খুব ফ্রেন্ডলি ছিল। তো ওনার এখানে আমি চাকরি করতেছি, এরকম 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে। হঠাৎ করে তিনার সাথে আমার মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক হলো। তিনার ঢাকাতে নিজের বাড়ি আছে এবং কয়েক কোটি টাকার মালিক, এক কথায় যেটা কয়েক কোটি টাকার মালিক তিনি। এরকম করে তার সাথে চলাফেরা করতে করতে হঠাৎ করে একদিন আমার ফোনের ভিতরে আমার বউয়ের ছবি, মানে আমার বোন নুসরাতের ছবি, উনি ছবিটা হঠাৎ করে আমার ফোনে দেখছে। দেখার পরে বলতেছে, এই কে এটা, রাকিব, এই মেয়েটা কে? পরে আমি একটু দুষ্টামি করে বলতেছে, ভাইটা তো একটা সিনেমার নায়িকা। ওরা বলে কী বলো, ওর তো আমি কখনো দেখিনি, কোন সিনেমার নায়িকা? আমি বলি আপনি তো বিদেশেই থাকেন, বাংলাদেশে খুব একটা থাকেন না, বাংলাদেশি সিনেমার নায়িকা আপনি দেখবেন কেমনে? পরে বলো তুমি তো আগে সিনেমা টিনেমায় কাজ করতা, মিডিয়াতে কাজ করতা, ওভাবে পরিচয় নাকি তোমার সাথে? আমি বললাম হ্যাঁ পরিচিত, তা নায়িকাটা অনেক ভালো ভালো লাগে, এই জন্য আমি ছবিটা ওয়ালপেপারে দিয়ে রাখছি। পরে তিনি আমার বলে, এরকম একটা নায়িকা যদি পাইতাম আমি বিয়ে করে বউ বানিয়ে রাখতাম। বিদেশে তোমার ভাবিরে বিয়ে করছে, তোমার ভাবি তো দেশেও আসে না, আর ওই বিদেশি মেয়ের অতটা ভালোও লাগে না, যদি এরকম একটা নায়িকা পাইতাম বিয়ে করে আমি ঘরে সাজিয়ে রাখতাম। ভাই হঠাৎ করে বলে না, একে তো নাচ নেবরে, তার উপরে ঢোলের বাড়ি, এমনিতেই তো আমি এই টাইপের লোক খুঁজতেছি, তার উপরে শেখ জামাল ভাই এই কথা যখন বললো, আমার ভিতরে তখন আবারও লোভ ঢুকে গেল। কারণ প্রতিটা ট্রোপেই তো আমি মোটামুটি 1,03,000 টাকা বা 1,05,000 টাকা আমি ধান্দা করতে পারতেছি। এবার শেষবারের মতো শেখ জামালের যখন উনি এটা বললো, আমি তখন কী করলাম, কেমনি আমার বউরে বলি, কারণ আমার বউরে তো এই কথা বললেও খেপে যাবে, রেগে যাবে, যেহেতু আমার বাচ্চাও বড় হয়েছে, আমার আসিফ বড় হয়েছে, মোটামুটি এখন এসব কথা বললে তো আর রাগও হয়ে যাবে না, আমার বাচ্চাও তখন অনেকটা মোটামুটি বড়ই হয়েছে। পরে এভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন বললাম যে ঠিক আছে, দেখি কী করা যায়। আমি আমার বউরে তখন বললাম, বলার পরেও তখন আমার সাথে খুব রাগারাগি, প্রচণ্ড রাগারাগি, না ও এটা করবে না, ও বলে যে অনেক হয়েছে, এখন আর এগুলোর প্রয়োজন নাই, আমার বাচ্চা আছে, আমার তুমি আছো, আমার আর এসব করতে হবে না, তোমার আল্লাহর দোহাই তুমি এসব পাগলামি করো না, তুমি চাকরি বাকরি করো, যা টাকা বেতন পাই তা দিয়ে আমরা সুখী আছি, এগুলোর প্রয়োজন নাই। পরে এই শেখ জামাল ভাই আমার খুব জ্বালায় যে, আরে ভাই মেয়েটার ছবি তুমি দেখাইলে তোমার মোবাইলে, মেয়েটারে ভালো লাগছে, আমি তারে বিয়ে করতে চাই, তুমি মেয়েটারে আনো নাকে, মেয়েটারে নিয়ে আসো, মানে খুবভাবে উনি আমার জ্বালাইতে আসে, ওনার জ্বালা নিয়ে আমি নিতে পারতেছি না। পরে একটা সময় রাগ করে আমি বলি, ভাই দেখেন
মেয়েটার তো আমি প্রথমে ভালো মনে করছিলাম, এখন তো মেয়েটার সমস্যা আছে, মেয়েটার বিয়ে হয়েছে, তার একটা সন্তান আছে, তার স্বামী ছেড়ে দিছে, এখন কি আপনি এরকম মেয়ে বিয়ে করবেন? শেখ জামাল ভাই বলে, আরে ভাই সন্তান থাকলে সমস্যা কি, আমি সন্তান সহ মেয়েরে বিয়ে করবো, এই সন্তান সহ আমি মেয়েরে বিয়ে করবো, সমস্যা কি? আমি বললাম দেখেন সন্তানের ভোটার আইডি কার্ড কিন্তু আপনার নামে করা লাগবে। উনি বলে হ্যাঁ করবো, আমি তো রাজি আছি। এবার আমার ভিতরে হঠাৎ করে লোভ ঢুকে গেল যে নুসরাত যদি ওরে বিয়ে করে তাইলে আমার যে ছেলে আছে, আমার ছেলের ভোটার আইডি কার্ড ওর নামে যদি হয় তাহলে আমার ছেলে প্রপার্টির মালিক। যেমনি তেমনি হোক, ওই তো বিদেশ থেকে দেশে আসলে অল্প কয়েকদিন থাকে আবার চলে যায়, যখন দেশে আসবে নুসরাতের সাথে থাকবে, প্রয়োজনে থাকবে, সমস্যা নাই। ওই সময় আমি অতটাই খারাপ লাইনে চলে গেছি আর কি, আমার বউ লোকে থাকলে সমস্যা নাই, কিন্তু আমি তো, আমার ছেলে তো তার বেশি মানে সব প্রপার্টির মালিক হবে। এবার আমি আমার বউরে তখন প্রেশার দিলাম যে তুমি রাজ্যের হওয়াই লাগবে। ও বলে না আমি হব না, আমার কি দরকার, আমি এটা করবো না। পরে আমি ওর হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছি, মানে নেশা তখন ভাই আমার মাঝে, সম্পত্তির নেশা, টাকার নেশা এমনভাবে আমাকে ধরে বসছে যে আমি আর নিজের মাঝে নাই। মানে আমি জাস্ট পাগলের মতো হয়ে গেছি যে আমার কী করার, মানে আমি কেমনি কী করব, যেমনি হোক আমার কিছু একটা করাই লাগবে। আমি তখন পাগলের মতো হয়ে গেলাম যে বলতেছি যে না তোমার এটা করাই লাগবে এবং এটা তোমার সর্বশেষ, এরপরে তোমাকে আর কোনো রকমের সম্পর্কে জড়াতে হবে না, এরপর তোমাকে আর কিছু করতে হবে না, শুধু বউ ভালো, তুমি এই কাজটা করো, এই শেষ কাজটা তুমি করো। ও বলে দেখো আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুমি বিপদে পড়তে যাইতেছো, এবার তুমি বিপদে পড়বা। না বললাম না আমি বিপদে পড়বো না, আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করবে, এবং আমি যেহেতু গরিব এটা আমার সর্বশেষ একটা চিন্তা ভাবনা, এরপরে আমি আর কোনো রকমের এই ধরনের কাছে আর থাকবো না, তোমার কাছে অনুরোধ তুমি মানা করো না, বউ না ভালো। এভাবে যখন ওকে আমি প্রেশার দিলাম, একটা পর্যায়ে ও তখন কী করলো, আমার দিকে তাকে তখন রাজি হইল। রাজি হওয়ার পর আমি তখন শেখ জামাল ভাইরে বললাম, ভাই দেখেন এই মেয়েরে বিয়ে করবেন কিন্তু শর্ত আছে, ওই মেয়ে কিন্তু মোটামুটি ভালো টাকা কাবিন চাইবে। বললো কত? আমি বললাম যে 20 লাখ। উনি বলে 20 লাখ টাকা কাবিন দিবে, আমি রাজি আছি। 20 লাখ টাকা কাবিন দিতে আমি রাজি। আমি বললাম স্বর্ণগয়না দিতে হবে কিন্তু ভাই, কমের পক্ষে 10 লাখ টাকার। বলে আমি 20 লাখ টাকা কাবিন দিব, 20 লাখ টাকা স্বর্ণগয়না দেবো, আমি রাজি আছি, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমার মেয়ে পছন্দ হয়েছে, সোজা কথা, আমি ওরে বিয়ে করতে রাজি, ছেলে সহ আমি ওরে বিয়ে করবো। এবার আমি আমার বউকে ম্যানেজ করাইলাম, ম্যানেজ করানোর পরে আমার বউয়ের সাথে একদিন ওনারা দেখা করাই দিলাম। উনি তো আমার বউরে দেখে আরও পাগল হয়ে গেছে যে ঠিক আছে ভাই, ও আমার বউ তো একজন বিদেশে আছে, এইটা আমার দেশে থাকবে, সমস্যা নাই, আমার বাড়িঘর সব কিছু দেখাশোনা করবে, এটা তুমি করো। পরে আমি বললাম যে নুসরাত এই ওনার সাথে কিন্তু তোমার শারীরিক সম্পর্ক করতে হবে, আমি স্বামী হিসেবে এটা তোমাকে অনুমতি দিলাম, আমার কোনো অভিযোগ নাই। ও আমাকে বলে যে না এটা কী ধরনের কথা তুমি আমাকে বলতেছো, আমি তোমার বউ। আমি বললাম হ্যাঁ তুমি আমার বউ, কিন্তু এত বড় দাইন একটা মারার জন্য যদি তোমাকে অন্তত কিছুদিন একটা লোকের সাথে থাকতে হয়, এতে আমার কোনো সমস্যা নাই, তুমি এটাতে রাজি হও। পরে আমার বউরে আমি কোনো মতে ধমকায় টমকে রাজি করালাম। রাজি করানোর পরে পরে আমার নিজের মোকাবেলায় আমি 20 লক্ষ টাকা কাবিনে এই গোপনে শেখ জামালের কাছে আমার বউকে আমি বিয়ে দিলাম, সন্তানটা সহ। এবং ছেলে ওই সময় মানে ওরকম বাবাটা ওরকমভাবে ভালো বুঝতো না, তা ওরকম মানে বুঝতো না যে কে তার বাবা বা কে, এমনি সবাইকে বাবা বলে ডাকতো। আমার সন্তানের একটা অভ্যাস ছিল, যারা দেখতো তারাই বাবা ডাকতো। তো যে শেখ জামাল সাহেব কিন্তু আর বিষয়টা বুঝলো না, বুঝে আমার ওয়াইফকে তখন বিয়ে করে ফেললো। বিয়ে করার পরেই উনি তখন বলে যে আমি বাসরঘর করবো। এখন ওনার কাছ থেকে তো আমার আর এরকম কিছু করে না, আমি আসলে কি বলবো, আমি নিজের হাতে বাসরঘর সাজিয়ে দিয়েছিলাম এবং মানে আর মানে কিছু আর ভিতরে আর রাখিনি আর কি, মানে কষ্ট হচ্ছিল ওই সময়টাতে। তারপরও আমি এটা করেছি শুধু সম্পত্তির লোভে। আমি নিজে বাসরঘর সাজাই দিলাম এবং ছেলেটার আমি নিয়ে গেলাম, আমি আমার বউরে ওনার কাছে রেখে দিলাম। এবং রাত কেটে সকাল হলো, হওয়ার পর আমার বউ আমার ছেলেটারে নিতে আসলো, ছেলেটারও নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এই দিনে ভালো কাটতেছে, আমি গাড়ি চালাইতেছি, আমার বউ খুব কান্নাকাটি করে নুসরাত। আমি ওরে মানে শেখ জামাল সাহেব না থাকলে বলে কান্নাকাটি করো কেন, এটা ভাবো তোমার একটা অভিনয়, তুমি সিনেমা করতে গেলে অভিনয় করা লাগতো না? তো ও আমাকে বলে সিনেমায় অভিনয় করতে গেলে কি এরকমভাবে একটা লোকের সাথে শোয়া লাগে? আমি বললাম শোনো, সিনেমাতে কাজ করতে গেলে এরকম একটা না 100টা লোকের সাথে শোয়া লাগে, 100টা লোকের সাথে শুয়ে এরপরে নায়িকা হওয়া লাগে। তুমি যদি কিছু করতে চাও জীবনে তাহলে এটা করতে হবে। মনে করো শেখ জামাল আমাদের শ্রেষ্ঠ, ওনার সাথে শুইছো, আমি স্বামী হিসেবে তোমার অনুমতি দিছি, সমস্যা কি? তখন আমার বলে কাজটা তুমি ভালো করো নাই, তুমি কাজটা অনেক খারাপ করছো। যাই হোক, এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কাটতেছে। উনি হঠাৎ করে দেশের বাইরে চলে গেছে, শেখ জামাল সাহেব দেশের বাইরে গেছে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ কিন্তু আমি আবার আমার বউর সাথে আছি। সপ্তাহখানিক পরে উনি আবারও আসলো। আসার পরে আসলে আমি জানি না উনি কি ওনার বাড়িতে সিসি ক্যামেরায় কোনো কিছু দেখছে না কি হয়েছে, উনি হঠাৎ করে আমাকে বলে যে এই রাকিব একটা কাজ করো, তুমি আমার বন্ধুর বাসায় চলে যাও, আমার বাসায় ড্রাইভার লাগবে না, আমার গাড়ি আমি চালাইতে পারবো। এই কথা বলি উনি ওনার বন্ধুর বাসা আমাকে চাকরি ট্রান্সফার করে দিল ওনার বাসা থেকে। তা ওনার বন্ধুর বাসায় যখন চলে গেছি, আমি তো আর আমার বউর সাথে যোগাযোগ করতে পারি না, কথাও বলতে পারি না। উনি আমার বউ আর বাচ্চা নিয়ে ঘুরতেছে।
ওনার বন্ধুর বাসায় থাকার 1 সপ্তাহ পরে কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে আমাকে পুলিশে ধরে নিয়ে চলে গেছে। মানে আমাকে এসে হ্যান্ডকাপ পরাই দিছে। মানে ঘটনা কি বলো, প্রতারণা মামলা। কিসের প্রতারণা? কোনো কথা নেই, শুধু প্রতারণা মামলা বলে আমাকে তখন জেলে নিয়ে গেল, থানায় নিয়ে গেল। থানাতে যাওয়ার পরে আমি যখন থানাতে গেলাম, থানাতে 2 দিন থাকার পরে জানতে পারলাম যে আমার বউ নিজে আমার নামে মামলা করছে। নুসরাত জাহান নিজে আমার নামে মামলা করছে এবং এই মামলায় শেখ জামালকে সাহায্য সহযোগিতা করেছে। তার মানে ওর অতীত জীবনে যা কিছু ঘটেছে এবং বর্তমানে যেটা ঘটতেছে ও শেখ জামালকে সব কিছু বলে দিছে। আমি যোকে এর আগে এতগুলো বিয়ে দিয়েছি এগুলোও শেখ জামালের কাছে বলছে, এবং বর্তমানে যোকে আমি টাকার লোভে শেখ জামালের কাছে বিয়ে দিছি এটাও ও বলছে। এবং সব কিছু বলার পরে ও শেখ জামালের টাকার লোভে পড়ে, শেখ জামালের সম্পত্তির লোভে পড়ে ও তখন শেখ জামালের কাছে সব কিছু বলে দিয়ে আমাকে ফাঁসাই দিল। এবং আমাকে ফাঁসাই দেওয়ার পরে আমার কোনো অন্যায় অপরাধ ছাড়া, একটা মানুষ মার্ডার করলে শুনতাম যে তার মানে জেল হয়, কিন্তু আমি কোনো মার্ডার করলাম না, কোনো কিছু করলাম না, তারপরও বিনা কারণে 5টা বৎসর আমাকে জেলের ঘানি টানতে হয়েছে। 5টা বছর আমি সূর্যের আলো দেখি নাই, 5টা বছর আমি জেলে। 5 বছর পরে জেল থেকে যখন আমি বের হয়েছি আমি তখন নিজেকে চিনতে পারি না। আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল যে আমার বাঁচার কোনো উপায় ছিল না। জেল থেকে বের হওয়ার পর আমি তখন টুকিটাকি যে কাজ পারতেছি তাই করতেছি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি নুসরাতের সাথে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই। নুসরাত তখন বাংলাদেশে না, ও তখন দুবাইতে আছে এবং আমার ছেলে সহ। ফোন দিয়ে আমি বললাম যে নুসরাত তুমি আমার সাথে এই কাজটা কেন করলা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ও তখন আমাকে বলে তুমি কী চাও? আমি বললাম আমার সন্তান আমাকে দিয়ে দাও। না, আমাকে বলে তুমি কি সন্তান চাও নাকি আবার জেলে যেতে চাও? আমি বললাম যে না, সন্তান তো আমার। এরপরও নুসরাতের ঘরে এরই মাঝে আমি জেলে থাকা অবস্থায় আরও একটা মেয়ে সন্তান, আরও একটা ছেলে সন্তান হয়েছে, আমার ছেলে সহ 3 জন। আমি বললাম তোমার তো অন্য সন্তান আছে, তুমি আমার সন্তানটা দিয়ে দাও। আমি ওই সন্তানটারে নিয়ে যেদিকে পারি সেদিকে চলে যাব, আমি আর তোমার কাছেও যাব না, আমি তোমাকে আর বিরক্ত করবো না, ছেলেটাকে দিয়ে দাও। ও আমাকে বলে এই কথা তুমি ভুলেও বলে না, আসিফ আমার ছেলে, আসিফুল ইসলাম আমার ছেলে, আমি ওকে তোমার কাছে দিব না, এবং তুমি যদি ওকে বড় করো তোমার মতো করেই বড় করবা। আমি তখন বললাম তুমি দেশে আসবা না, আমি তোমাকে মার্ডার কইরা আমি আমার জীবন দিয়ে দেবো। তুমি শেখ জামাল সাহেবের লোভে পড়া, তার সম্পত্তির লোভে পড়া তুমি আমারে ছেঁকা দিলা, আমারে ধোকা দিলা, এটা আমি কোনো অবস্থায় মানব না। ও আমারে বলে তুমি কী করলা, তুমি আমারে নিজের বউ বানাইয়া কয় জায়গায় বিয়ে দিলা। আমি বললাম যা হবার তা হইছে, তো শেখ জামাল এসব জানার পরও তোমার সাথে কেমনে সংসার করে? ও বলে তিনি একজন ফেরেশতা, মানুষ না, তার মতো মানুষ হয় না, সে আছে বলে আমি বেঁচে আছি। আমি তার মতো একটা মানুষ যদি এর আগে পাইতাম তবে আমার জীবনটা এরকম করে নষ্ট হতো না। আমি বললাম ঠিক আছে দেখা যাক। এভাবে প্রায় মাসখানিক পরে ও শেখ জামাল ও এবং আমার এই ছেলে আর ওনার অন্য সন্তানরা তখন দেশে আসছে। আসার পরে আমি মানে খুব কষ্ট করে আমার সন্তানটার আমি একটা নজর দেখলাম, সন্তানটা অনেক বড় হয়েছে এবং অবিকল আমার চেহারা। আমি তখন আইনের আশ্রয় নিলাম যে আমার সন্তানকে আমি চাই, এটা আমার সন্তান, কিন্তু কোনোভাবেই আমি কোনোখান থেকে ভালো কোনো নিউজ আমি পাই নাই। যেখানে যাই সেখানেই টাকা লাগে, ক্ষমতা লাগে, এই লাগে ওই লাগে, তো আমার তো টাকাও নাই ক্ষমতাও নাই, আমি কোনোভাবে আমার সন্তানটাকে আনতে পারতেছি না। লাস্ট পর্যায়ে আমি আমার সন্তানের জন্য যখন শেখ জামালকে ফোন করলাম, তিনি আমাকে ডিরেক্টলি বললো যে তুই আমার সাথে যে প্রতারণা করেছিস সেই প্রতারণা অনুযায়ী তোর সারা জীবন জেলে থাকা দরকার ছিল, কিন্তু আমি তোকে মাফ করে তোকে ছেড়ে দিয়েছি, আমি তোকে ক্ষমা করেছি, তুই এখনও ভালো আছে, ভালো হয়ে যা, তুই তোর মতো করে চলে যা, তুই আর আমাকে আর আমার ওয়াইফকে জ্বালাইস না, ডিস্টার্ব করিস না। আমি তখন বললাম ভাই আপনার তো বিদেশেও একটা বউ আছে, দেশেও একটা বউ আছে, আপনি আমার বউটা আমাকে দিয়ে দেন, আর বউ যদি আপনি নাই দেন আমার বাচ্চাটা আমাকে দিয়ে দেন। উনি আমাকে বলে বাচ্চার কথার মুখ দিয়েও বের করিস, এটা তোর বাচ্চা না, এটা আমার বাচ্চা, আমি আমার নামে এর বাচ্চার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, এই কী বলে জন্ম নিবন্ধনের পেপারস বের করছি সব আমার। আমি অনেক আইনের সহযোগিতা নিয়েছি বা অনেক লয়ারদের কাছে গিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আমার সন্তানকে আমি আর ফিরে আনতে পারি নাই। এবং এই ঘটনা যারা জানে তারা অনেকে আমাকে ঘৃণা করে। আমি কাউকে বুঝাইতে পারি না যে আমার বউ শেখ জামাল সাহেবের সম্পত্তির লোভে পড়ে, শেখ জামাল সাহেবের লোভে পড়ে আমার বউ তার কাছে সত্য কথা বলে দিয়েছে এবং তার সাথে সে মিশে গেছে, সে আমাকে ধোকা দিয়েছে, সে আমার সাথে প্রতারণা করেছে। শেষ পর্যন্ত আপনার ধারস্থ হলাম আপন ভাই, আমি আপনার মাধ্যমে আমার সন্তানকে ফিরে পেতে চাই, আমি আপনার মাধ্যমে আমার সন্তানকে ফিরে পেতে চাই। আমার তো কোনো অপরাধ নাই, আমি অপরাধ যদিও করে থাকি আমার বউ তো আমার সাথে সমপরিমাণ অপরাধী, তাহলে আমার সন্তানটা দিয়ে দেখ, আমি আমার সন্তানটা নিয়ে চলে যাব। সন্তানের কথা চাওয়াতে সে শেষ পর্যন্ত আমাকে অফার করলো, ও আমাকে 5 লাখ টাকা দিবে। আমার বউ আমাকে বলো তোমার 5 লাখ টাকা দিব, তুমি চলে যাও, তুমি আর এই সন্তানের দাবি করো না। কিন্তু আমি বলছি 5 লাখ টাকা নয়, যদি 5 কোটি টাকাও দেয় তা আমি আমার সন্তানকে দিব না। আমি আমার সন্তানকে নিয়ে আমার বাকি জীবন কাটাবো, আমার সন্তানটাকে আমাকে দিয়ে দিতে বলেন, আমি আমার সন্তানটাকে ফিরে পেতে চাই, এবং আপনি যদি পারেন আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন প্রশাসনিক লাইনে। আপনি অনেক ভালো থাকবেন,
প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। বন্ধুরা, একটা প্রশ্ন করব, রকিবুল ইসলাম রাকিবের জন্য কি আপনার মায়া হচ্ছে? কমেন্ট বক্সে লিখবেন। রকিবুল ইসলাম রাকিবের জন্য কি আপনার কষ্ট হচ্ছে? এই বেটা কি তার সন্তানের জন্য এতটাই আকুতি করতেছে, 5 লাখ টাকার বিনিময়ে নিজের সন্তান দিচ্ছে না, সন্তানকে 5 লাখ টাকায় বিক্রি করতেছে না। এক বাবা তার সন্তানকে সব কিছুর বিনিময়ে ফিরে পেতে চায়। এটা রকিবুল ইসলামের পার্ট, দিস ইজ দ্য লাস্ট পার্ট। এবং তার আরও অভিযোগ যে তার বউ নুসরাত জাহান শেখ জামালের কাছে গিয়ে শেখ জামালকে সব সত্য কথা বলে দিয়েছে। তার কারণ সে শেখ জামালকে পছন্দ করেছে, শেখ জামালের টাকা পয়সার প্রতি সে লোভী হয়ে গেছে, এই জন্যই সে শেখ জামালের কাছে সব কিছু বলে দিয়েছে। আপনার কি মনে হয় যে শুধুমাত্র টাকার প্রতি লোভী হয়ে তার বউ শেখ জামালের কাছে সব কিছু সে বলেছে? আসলে রকিবুল ইসলাম রাকিব ভাই হয়তো মনে করবে যে আপন ভাইয়ের কাছে গল্পটা বললাম ভালোর জন্য, ভাই আমার উপকার করবে, কিন্তু ভাই দেখে আমাকে বাঁশ দেওয়ার জন্য বসে আছে। না, আমি রকিবুল ইসলামকে বাঁশ দেওয়ার জন্য বসে নাই, আমি ওনাকে বাঁশ দিতেও চাই না। তবে গল্পের যেটা সত্যতা সেটা তুলে ধরার চেষ্টা করছি। রাকিব ভাইকে আমি বলেছি যে আপনি আমার গল্পের শেষে ফলো করবেন যে আমি আপনাকে কী বলি, বাট আমি আপনাকে এখন কোনো মন্তব্য করব না। তো মন্তব্যটা আমি এখন করলাম যে দেখেন, এই রাকিবুল ইসলাম যেটা করেছে এর চেয়েও নিকৃষ্ট কাজ, এর চেয়েও ছোট কাজ, জঘন্য কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। যে কিনা টাকার জন্য নিজের বউকে 5টা বিছনায় পাঠিয়ে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। যদিও 4 জনের হাত থেকে বেঁচে গেছে এবং লাস্টের জনকে সে নিজে ইচ্ছেই দিয়ে দিয়েছে। তো এমন স্বামী হিসাবে মিস্টার রাকিবের প্রয়োজন সে নিজে আত্মহত্যা করে মরে যাওয়া। এমন পুরুষের নিজে আত্মহত্যা করে মরে যাওয়া উচিত যে কিনা তার বউকে পুঁজি বানিয়ে টাকা ইনকাম করতে চায়। এরকম রকিবুল ইসলাম রাকিব একজন নয়, বাংলাদেশে অসংখ্য রাকিবরা লুকিয়ে আছে যারা এইভাবে নিজের বউদেরকে দিয়ে বিজনেস করাচ্ছে। আমি কিছুদিন আগে একটা গল্প পেয়েছি, এই তদ্রুপ রাজধানী ঢাকারই এক ঘটনা। সে তার বউকে দিয়ে 1 কোটি টাকার মালিক হয়েছে। কিভাবে জানেন? শুধুমাত্র বউকে দিয়ে সে ফোনে মোবাইলে বউকে দিয়ে সে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে এবং ফেসবুক অ্যাকাউন্টকে বউয়ের বিভিন্ন হিট ছবি সে নিজে এগুলো তার বউয়ের অ্যাকাউন্টে আপলোড করে এবং আপলোড করার পর থেকে বিভিন্ন প্রবাসীদেরকে অ্যাট্রাকশন করে এবং প্রবাসীদেরকে দিয়ে সে তার বউর সাথে কথাবার্তা বলায়। প্রবাসীরা কথা বলে তার বউর সাথে এবং একটা পর্যায়ে প্রবাসীদেরকে বলে বিয়ে করব, এই সেই বলে সে নিজে এটার সহযোগিতা করে লক্ষ নয় কোটি টাকার মালিক বর্তমানে এই ভদ্রলোক, শুধু তার সুন্দরী বউকে দিয়ে ব্যবসা করিয়ে। তো আমি এই সমস্ত মানুষদেরকে বলবো, আই এম সরি টু সে, আপনার বউ যেমন সুন্দর আপনার মাও তো সুন্দর। অনেকের আছে যে মানে আমার খুব কষ্ট হচ্ছে কথাটা বলতে, তারপরেও বলা লাগতেছে, বউ যেরকম মায়ের জাতি মাও তো মায়ের জাতি। আপনি বউকে দিয়ে যদি এই ব্যবসা করেন তো আপনার মাকে দিয়েও করান না। ছি, বিশ্বাস করবেন আমার কাছে মনে হয় যে মানুষ যেমনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ এই দুনিয়াতে সৃষ্টির নিকৃষ্ট জীব। শুধু শ্রেষ্ঠ জীব নয়, নিকৃষ্ট জীবও বটে। মানুষের মাঝে কিছু অমানুষ, মানুষের মাঝে কিছু নিকৃষ্ট প্রাণীরা বসবাস করে, তারাই মানুষের নাম বদনাম খারাপ করছে। এবং আপনাদেরকে বলবো, মিস্টার সজীব, মোহাম্মদ অলি, নাসির এবং আরেকজনের নাম তিনি বলে নাই, ওইটা বলে নাই, ওই সেই লোকও ছিল। এবং সর্বশেষ শেখ জামাল সাহেবকে থ্যাংক ইউ সো মাচ যে আপনি সব কিছু জানার পরেও যে এই নুসরাতকে একটা নতুন জীবন দিয়েছেন, এটা আসলে আপনি এই দুনিয়াতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। অ্যান্ড আমি আপনার কাছে মাথা নত করছি। নিতান্তই আপনি খুব ভালো মনের মানুষ এবং আপনাদের মতো মানুষগুলো আছে বলেই আমরা বলি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।